হিসাব বিজ্ঞান আমরা হলো 1 নাম্বার যেটা 24-25 এটা দিয়ে শুরু করতেছি। এটা গতদিন একবার করাইছি, আজকে আবার করাচ্ছি, ঠিক আছে? তো এটা হলো ভুল করা যাবে না। আমরা দেখছি কিন্তু যে গত বছরের কোশ্চেন এই বছর রিপিট হইতে, মানে ঠিক ইমিডিয়েট প্রিভিয়াসটা ধরেন 2020 সালের কোশ্চেন আমরা 2021 আমরা রিপিট হইতে দেখি, 2018 সালের কোশ্চেন আমরা 2019 আমরা রিপিট হইতে দেখি, এবং এর সংখ্যাটাও কিন্তু কম না। আজকে অবস্থায় অধ্যায়তে দেখাচ্ছিলাম, তাই না? তো এই সংখ্যাটাও কিন্তু মোটেও কম না। তাহলে আপনারা যেটা করবেন, আমি আপনাদের অ্যাকাউন্টিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, মার্কেটিং ফিনান্স এইগুলো আজকে এখান থেকে একটু দেখাই দিব। মার্কেটিং ফিনান্স দেখাই দিব না, আপনাদের ছেলেবেলার মধ্যে কেওয়াস হবে না। নেক্সট কোনো দিন আমি ফিনান্স মার্কেটিং দেখাই দিব, তো অ্যাকাউন্টিংটা শুধু দেখাই দিব। আপনারা যেটা করবেন, এই যে বাংলা ইংরেজি যেগুলো আছে এগুলো এখান থেকে একদম টানা মুখস্থ করবেন। কি করবেন বলেন তো? টানা মুখস্থ, হ্যাঁ, মনে থাকবে 10টা বছরের। সো আজকে আমি যেটা করাই দিচ্ছি, এই অ্যাকাউন্টিং সহ এই বাংলা, ইংলিশ, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স যা আছে, এখন আমি ক্লাস শেষ করার পরে এটা 10 সাল পর্যন্ত, 2015 পর্যন্ত মুখস্থ করা লাগবে, ঠিক আছে? 10টা সালের কোশ্চেন এখন টানা মুখস্থ, ঠিক আছে? বুঝলেও মুখস্থ, না বুঝলেও মুখস্থ, ক্লিয়ার? তো চলেন আমি অ্যাকাউন্টিংটা করাই দিচ্ছি। চলেন 1 নাম্বার, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? এটা আপনাদের করানো হয়েছিল, ঠিক আছে? মানে নেক্সট এই সেম ক্লাসটা আগে একবার করাইছি, আমি আবার আজকে রিপিট করতেছি। সো এটাতে একটু দ্রুত যাব, ফাস্ট যাব, পরের কোশ্চেনটা একটু স্লো যাব। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? তো পরিবর্তনশীল ব্যয় কোনগুলা? যেগুলা হলো ইউনিট বাড়ার সাথে সাথে চেঞ্জ হয়। যদি আমি বলি কাঁচামাল, ঠিক আছে? কাঁচামাল খরচ, ঠিক আছে? তো কাঁচামাল খরচে যেটা হচ্ছে যে আপনার যদি 1 ইউনিট কাঁচামাল ধরলাম, আমরা কাঁচামাল খরচ তো সেম থাকে, তাই না? তো কাঁচামাল যদি 1 ইউনিট পণ্য, 1 ইউনিট কাঁচামাল কিনেন, তাহলে আপনার ধরেন 5 টাকা লাগলো, কাঁচামালের খরচ ধরলাম 5 টাকা, ঠিক আছে? আপনি যদি এখন 100 ইউনিট উৎপাদন করতে চান, মানে আপনি 1 ইউনিট উৎপাদন করতে চাইলে আপনার 5 টাকার কাঁচামাল লাগবে, মানে 1 ইউনিট কাঁচামাল লাগবে। আপনি 100 ইউনিট উৎপাদন করতে চাইলে আপনার 100 ইউনিট কাঁচামাল লাগবে, তার মানে 100 ইউনিট কাঁচামাল লাগা মানে কি? আপনার 5 অক্ষে 500 টাকা লাগবে। আপনি যদি 1000 ইউনিট উৎপাদন করতে চান, তাহলে 1000 ইউনিট কাঁচামাল লাগবে, এবং প্রত্যেক কাঁচামালের খরচ তো সেম, মানে অনেকটা ওই কলমের মতো, ঠিক আছে? একটা কলমের দামও যা, 100টা কলমের দামও সেই 5 টাকা করে, ঠিক আছে? তাহলে এখানে 5000 টাকা, বুঝতে পারছি? তার মানে যেটা হচ্ছে যে আপনার কাঁচামাল খরচগুলা বা পরিবর্তনশীল ব্যয়গুলা কি হচ্ছে? পরিবর্তনশীল ব্যয়গুলা পরিবর্তন হচ্ছে কিসের সাথে? মোট উৎপাদনের সাথে। পরিবর্তনশীল ব্যয়গুলা কিসের সাথে পরিবর্তন হচ্ছে? মোট উৎপাদন ব্যয়ের সাথে। চলেন আমরা এখানে আরেকটু ডিটেইলসে এই ব্যয়গুলা দেখি, হ্যাঁ? ব্যয়কে আমরা বেসিক্যালি 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? ব্যয় কয় ভাগে ভাগ করব বলেন? আপনার আইডি সমস্যা না তো? সমস্যা হইলো আপনার মোবাইলের কিছু একটা প্রবলেম, আইডি সমস্যা না তো? হ্যাঁ, এই আপনারা বাকিরা শুনতে পাচ্ছেন? আমি কই যাইতাম? আমি কই যাইতাম বলেন? ওকে, আমি চিল্লাই বলতেছি, স্থায়ী ব্যয় আর হলো পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? স্থায়ী ব্যয় আর পরিবর্তন, হ্যাঁ ওইটাই। আমার গলাটা যাক, বিয়ে যদি না হইছে রে, আমার খবর আছে আপনাদের, যৌবনে গলাটা দিয়ে দিলাম আপনাদের জন্য। স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? স্থায়ী ব্যয় কারে বলে? এই চুপ করেন। স্থায়ী ব্যয় কারে বলে? ওই চুপ, আর কোনো কথা না, একটু পরে শুনতেছি। আচ্ছা ঠিক আছে, কালো রং আমার কেন জানি ভালো লাগে না। কি রং নেই? নীল রং নেই। আচ্ছা, স্থায়ী ব্যয় আর হলো পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, স্থায়ী ব্যয় কাকে বলতেছি? যে ব্যয় একক বাড়ুক বা না বাড়ুক, মানে উৎপাদন বাড়ুক না বাড়ুক, মানে উৎপাদন বৃদ্ধির সাথে, ঠিক আছে? আমি যদি বলি উৎপাদন বৃদ্ধির সাথে, ঠিক আছে? উৎপাদন বৃদ্ধির সাথে এর কোনো সম্পর্ক নেই। উৎপাদন বৃদ্ধির সাথে কি নেই? সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? উৎপাদন বৃদ্ধি বা হ্রাস হতে পারে, বৃদ্ধি বা হ্রাস বৃদ্ধির সাথে কি নেই? কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। যেমন আমি যদি বলি ঘর ভাড়া, ঠিক আছে? যেমন আমি যদি বলি ঘর ভাড়া, হ্যাঁ, ঘর ভাড়া, ঠিক আছে? ঘর ভাড়া। তারপরে আমি যদি বলি বেতন, ঠিক আছে? বেতন।
ধরেন আপনারা যদি এই কোচিং এ আমার যে কয় টাকা দেয় ওই কয় টাকা দিয়ে যদি আমার একজনের পড়াইতে বলে তাহলেও আমার যে টাকা বেতন দেবে ওই ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে তাও আমাকে সেম বেতন দেবে। তাহলে ভাড়া, বেতন, কমিশন, ঠিক আছে। তারপরে যদি বলি আরো কি কি হতে পারে এরকম যন্ত্রপাতির যে খরচগুলা, সংস্থাপন ব্যয়, আপনার বাসায় ওই যে মাঝে মাঝে বিদ্যুতে ইলেকট্রিক সমস্যা না, তো যাদেরকে নিয়ে আসেন তাদেরকে আনার পরে ওই যে খরচটা দিতে হয়, ও তো রুমে উঠছে বলেই আপনার হলে 500 টাকা দেওয়া লাগে, তাই না? তার মানে ওদের খরচটা তো ফিক্সড। আপনি ওরে দিয়ে একটা ইলেকট্রিক প্রবলেম সলভ করান অথবা 10টা ইলেকট্রিক প্রবলেম সলভ করান, ওরে তো 500 টাকা ফিক্স দিতে হবে। তার মানে এই যে ফিক্সড খরচ, এই স্থায়ী ব্যয়ের ইংরেজি হলো ফিক্সড কস্ট, ঠিক আছে? ফিক্সড কস্ট, ঠিক আছে। আচ্ছা, এটা আমি যদি একটা গ্রাফ দিয়ে বোঝাই তাহলে বুঝতে আর একটু সহজ হয়। দেখেন এই ফিক্সড কস্টটা দেখতে, এর রেখাটা দেখতে এরকম সোজা থাকে, ঠিক আছে। এদিকে হলো উৎপাদন বাড়তেছে, এটা হলো 0 ইউনিট, মানে 0 ইউনিট। আপনি যখন কোনো কিছু উৎপাদন করতেছেন না তখন আপনার যে পরিমাণ ফিক্সড কস্ট হচ্ছে, ধরেন আপনি কোচিং একটা ব্যবসা শুরু করলেন, তো কোচিংয়ে আপনি কাউরেও পড়াচ্ছেন না, আজকে একদম কাউরে পড়াননি, নতুন শুরু করছেন, সেদিনও আপনার যে টাকা ঘর ভাড়া লাগবে, ঠিক আছে। আপনি যদি 5 জন স্টুডেন্টকে পড়ানো শুরু করেন তাহলে ওই একই টাকা ঘর ভাড়া দেওয়া লাগবে মাসে। আপনি যদি সেই 5 জনের জায়গায় যদি 10 জনকে পড়ান একই টাকা ঘর ভাড়া দেওয়া লাগবে। আপনি যদি 50 জনকে পড়ান তাহলে ওই একই টাকা ঘর ভাড়া দেওয়া লাগবে। যদি 100 জনকে পড়ান তাহলে ওই একই ঘর ভাড়া দেওয়া লাগবে ওই একটা রুমের জন্য, ঠিক আছে, যদি রুমের সংখ্যা বৃদ্ধি না করেন। তাহলে আমরা স্থায়ী ব্যয়ের রেখাটাকে এরকম সোজা রাখতে পারি। তার মানে এখানে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দেখেন তো উৎপাদন এই যে বাড়তেছে, এটা হলো উৎপাদন রেখা। তাহলে উৎপাদন বাড়ুক বা না বাড়ুক এর সাথে স্থায়ী ব্যয়ের কোনো সম্পর্ক আছে? মানে এটা বাড়ার সাথে সাথে স্থায়ী ব্যয় কি পরিবর্তন হচ্ছে নাকি কনস্ট্যান্ট সেমই থাকতেছে? সেমই থাকতেছে না? আচ্ছা, এবার পরিবর্তনশীল ব্যয় কোনটা? পরিবর্তনশীল ব্যয় হলো আপনি যখন 0 ইউনিট উৎপাদন করতেছেন তখন উৎপাদন ব্যয় 0, আপনি যখন 5 ইউনিট উৎপাদন করতেছেন তখন উৎপাদন ব্যয় এরকম ধরেন 5 টাকা, 10 ইউনিট উৎপাদন করলে এর দাম হচ্ছে ধরেন এই যে 15 টাকা, ঠিক আছে। 50 ইউনিট উৎপাদন করলে এর দাম ধরেন এরকম কিছু একটা, 100 ইউনিট উৎপাদন করলে এর খরচও বেড়ে যাচ্ছে। তার মানে এই পরিবর্তনশীল ব্যয়ের রেখাটা দেখতে খানিকটা এরকম, ঠিক আছে। তার মানে পরিবর্তনশীল ব্যয়ের রেখাটা কি হচ্ছে দেখেন তো, আপনার যত এই যে উৎপাদন এই দিকে ডাইনে সরতেছে, ঠিক আছে, উৎপাদন যত ডাইনে সরতেছে তত আপনার পরিবর্তনশীল ব্যয়ের রেখাটা সামনের দিকে যে সরতেছে, ঠিক আছে, উপরের দিকে এই যে সরতেছে। তার মানে এইটার মধ্যে এই যে উৎপাদন বাড়ার সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়টা কি হয়? বাড়ে। তার মানে এটাকে আমরা বলতে পারি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বা উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে বৃদ্ধির সাথে জড়িত খরচকে আমরা কি বলি? খরচ বা ব্যয়কে আমরা কি বলি? আমরা পরিবর্তনশীল ব্যয় বলি, ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয় বলি, ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয় বলে। তাহলে উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে অসম্পর্কিত বা সম্পর্কহীন ব্যয়কে, ঠিক আছে, সম্পর্কহীন ব্যয়কে আমরা স্থায়ী ব্যয় বলি, আর উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে জড়িত ব্যয়কে আমরা কি বলি? পরিবর্তনশীল ব্যয় বলি। এখন স্থায়ী ব্যয়ের উদাহরণ আমরা তো এইগুলা দিলাম, ঘর ভাড়া, কমিশন, বেতন, এইগুলা। আর এই যে পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে কি কি আছে? পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে হতে পারে হলো আপনার কাঁচামাল খরচ, ঠিক আছে, কাঁচামাল খরচ, হ্যাঁ। আর কি কি হতে পারে? আচ্ছা, এখানে যদি বিদ্যুৎ বিল আছে, আমি কয়েকটা বিল আছে সেটার কথা একটু এখানে লিখে রাখি, একটু পরে বুঝাচ্ছি। টেলিফোন বিল, তারপরে বিদ্যুৎ বিল, হ্যাঁ, বিদ্যুৎ বিলটাই হলো সবথেকে ভালো উদাহরণ, বিদ্যুৎ বিল। তারপরে এই যে জলের বিল, ওয়াসা বিল, ঠিক আছে, ওয়াসা বিল, হ্যাঁ। আরো এই টাইপের যে বিল আছে, বিদ্যুৎ বিলটা সবথেকে বেশি প্রাসঙ্গিক। আরো এই টাইপের অনেক ধরনের বিল আছে, তো এই যে বিলগুলা নিয়ে আমি একটু পরে আবার আসতেছি। আচ্ছা, তাহলে এখানে পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে কি কি আছে? কাঁচামাল খরচ আছে, আর কি আছে? কাঁচামাল খরচ ছাড়া আর কি আছে বলেন তো? মজুরি আছে না? মজুরি আছে, মজুরি বা এখানে শ্রম বলা যায়। এই আপনারা আছেন না গেছেন? আমি কি একা একা বক করতেছি? আপনি আছেন কিন্তু নেই, যাই হোক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সিরিয়াসলি আপনারা রেস্ট নেন, আমার কোনো দুঃখ নেই, আমি বসে আছি। আমি সেই হলেতে এসে বলছি, যাত্রাবাড়িতে এসে যে চেয়ারে বসছি, এখনো আমার সাহস হয়নি চেয়ার থেকে উঠে দাঁড়ানোর, ঠিক আছে। সেই যে এসে চেয়ারে বসছি, এখনো বসে আছি। এখন 10:22 বাজে, আমি যাত্রাবাড়িতে আসছি খুব সম্ভবত 4:30-এর দিকে। তো এই 4:30-এর দিকে এসে বসছি, আর এখন 10:22 বাজে। কারণ কয় ঘন্টা হলো? প্রায় 6 ঘন্টা, মানে 6 ঘন্টা হইতেই গেল, মানে মাঝখানে এখনো মানে 7-8 মিনিট বাকি আছে, মানে 6 ঘন্টা হলো, 6 ঘন্টা আমি একটানা বসে আছি। আমার এখনো সাহস হয়নি এখান থেকে উঠে দাঁড়ানোর, ঠিক আছে। মানে যাত্রাবাড়িতে আসছি, জাস্ট খাইছি, খেয়ে বসছি। কোশ্চেন করবেন? করেন।
তে আমি জানি না, যখন পড়ানো মনে হবে যে আমি আর পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, তখন শেষ হবে। এখনো দম আছে, চলতে থাকো। না স্যার, আপনার সাথে আমার কথা ছিল, বুঝছেন? আমি আচ্ছা, যখন পড়াইছি আপনি ধরেননি। তাইলে আপনার সাথে আমার এসব কথা আছে। এসব আলাপ পরে হবে, ঠিক আছে? এখন পড়াচ্ছি, পড়ানোর মধ্যে এসব আলাপ বন্ধ, ঠিক আছে? ব্যক্তিগত আলাপ পরে। চলে আসেন আমরা আবার পড়াই ফিরে যাই। তাহলে কাঁচামাল খরচ, মজুরি আর শ্রম, ঠিক আছে? মজুরি আপনারা খেয়াল করবেন যে 1 ঝুড়ি মাটি ফেলাইতে পারলে আপনারা 2 টাকা করে দিবে, ঠিক আছে? আপনি যদি 10 ঝুড়ি মাটি ফেলান, ঠিক আছে, এই কাজ করা লাগবে না কয়দিন পরে, যে লেখাপড়া তো হচ্ছে না, 2 দিন পরে তো আপনার এই কাজই করা লাগবে, তো শিখে নেন ভালো করে। 5 ঝুড়ি যদি মাটি ফেলান, তাহলে আপনার প্রত্যেক ঝুড়ির জন্য 2 টাকা করে দিবে। বা ওই যে ইট 1 তলাতে 10 তলা পর্যন্ত উঠাই, তাই না? তো ধরেন একবার যদি আপনি 10 তলা পর্যন্ত উঠান, তাহলে আপনার 2 টাকা করে দিবে, মানে প্রত্যেক ইটের জন্য তো 2 টাকা করে দিবে। এখন আপনি 5টা ইট নিয়ে 10 তলায় উঠছেন, তাহলে 5টা ইটের জন্য আপনার 5 দুগুণে 10 টাকা দিবে, ঠিক আছে? তাহলে এখানে যত ইউনিট, তার জন্য আপনার খরচ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছেন? মানে ও যত ইউনিট উৎপাদন, এই ডিজে আপনাদের দিবে, এটাও তো অনেক বড় কিছু না? আমার কাছে তো বেশি লাগে। যাই হোক, তো আমরা তাহলে স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় নিয়ে কথাবার্তা বলে ফেলছি, আপনারা নিশ্চয়ই বুঝে ফেলছেন। ধরেন একটা সুইংগাম যদি আপনি কিনেন, তাহলে 2 টাকা নিবে, ঠিক আছে? আপনি যদি 10টা সিন্টার ফ্রুট কিনেন, তাহলে আপনার কত নিবে? 10 দুগুণে 20 টাকা নিবে। তার মানে কাঁচামাল, এটারে বলতেছে কাঁচামাল, আর এটারে বলতেছে মজুরি, এই যেটা আপনাদের দিবে, হ্যাঁ, শ্রম মজুরি এগুলা। তাহলে এই কাঁচামাল, মজুরি, শ্রম, এগুলাকে আমরা বলতেছি পরিবর্তনশীল ব্যয়, যেটা উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সম্পর্কিত, হ্যাঁ, বা হ্রাস বৃদ্ধির, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বাড়ে, উৎপাদন কমার সাথে সাথে কমে। আর স্থায়ী ব্যয়কে আমরা বলতেছি যেটা হলো উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে ডিরেক্টলি ইনভলভ বা রিলেশনশিপ নাই, এখানে হলো উৎপাদন বাড়ুক বা না বাড়ুক, এটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এবার আসেন আমরা এই যে 3টা বিল নিয়ে কথা বলতেছিলাম, বিল মনে রাখবেন, বিল, এটাকে বলা হয় আধা পরিবর্তনশীল ব্যয়। কি বলা হয়? আধা পরিবর্তনশীল ব্যয়। একটা অঙ্ক ছিল ক্লাস 7-এ, পরিবর্তনশীল ব্যয়, আমি জানি আপনাদের মনে নেই, বাট একটু মনে করার চেষ্টা যদি করেন, ক্লাস 7-এ বিদ্যুৎ বিল, ক্লাস 7 বা 8-এ, আমার ঠিক মনে নেই, আমার কোন একটা স্টুডেন্টের জানি করালাম লাস্ট, তো বিজ্ঞান বইতে বিদ্যুৎ বিলের একটা হিসাব নিকাশ করা শেখাইছিল আপনাদের। একটা বাসা বাড়িতে কত টাকা বিদ্যুৎ বিল খরচ হবে, এরকম একটা অঙ্ক করছেন মনে পড়ে? আচ্ছা, যাক, আপনারা আমার থেকে মেধাবী 10-এ ছিল, ওকে। তার মানে আপনারা স্বীকার করছেন যে আপনারা করছেন, তার মানে হলো আমার আর এখানে বকবক করার বেশি প্রয়োজন নেই, ঠিক আছে? ক্লাস 10-এ আপনারা এটা শিখছেন, 10 বা 9-এ আপনারা শিখছেন। তো এখানে যেটা হয়, বাসাবাড়ির ক্ষেত্রে ধরেন প্রত্যেক ইউনিট বিদ্যুতের জন্য এখানে একটা নির্দিষ্ট থাকে যে 0 ইউনিট থেকে যদি আপনি প্রথম 500 ইউনিট বিদ্যুৎ পোড়ান, তাহলে প্রত্যেক ইউনিটের জন্য আপনার ধরেন 7 টাকা করে কাটবে। এবার আপনি যদি 501 ইউনিট থেকে 1000 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পোড়ান, তাহলে আবার উৎপাদন খরচ, মানে ওই বিদ্যুৎ বিলটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার 10 টাকা করে কাটবে। আপনি যদি এখানে তো 1000, আপনি যদি 1001 ইউনিট থেকে যে এরপরে ধরেন 5000 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পোড়ান, তাহলে আপনার বিদ্যুৎ বিলের খরচ হবে কত টাকা? 15 টাকা করে খরচ হবে, সাপোজ। এখন আপনার একটা সৃজনশীল প্রশ্ন আমি দিই, ক নাম্বার, যে এক বেডা, ঠিক আছে? বেডা বানান কি রে? ডয় আঁকা, বেডা। এক বেডা মাসে ধরেন 1000 কত দিব? 1050 ইউনিট, ঠিক আছে? 1050 ইউনিট বিদ্যুৎ পোড়ায়, ঠিক আছে? বা বিদ্যুৎ ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, এত কঠিন না, একটু সহজ করে দিতে পারি তো। 1200 ইউনিট সাপোজ দিলাম, 1200 ইউনিট, 1200 ইউনিট বিদ্যুৎ খরচ করে, ঠিক আছে? বা বিদ্যুৎ ব্যবহার করে, হ্যাঁ, ব্যবহার করে। তবে তার বিল কত হবে? তার বিদ্যুৎ বিল কত হবে? বিদ্যুৎ বিল কত হবে? এরকম একটা অঙ্ক আপনাদের ক্লাস 10-এ ছিল, আপনারা করছেন, এবং এখানে আপনারা, আমি জানি এটা পারেননি, না পেরে আপনি পরীক্ষায় 0 পেয়েছেন, ওকে, বা অনেকেই 4 পেয়েছেন। চলেন এটা কিভাবে করতে হয়। এই যে 1200 ইউনিট, এই যে 1200 ইউনিট থেকে প্রথম দেখতে হয় 500 ইউনিট বাদ দিতে হয়, এইভাবে ট্যাক্সের হিসাব করা হয়। এই অঙ্কটা আপনারা যে ইয়েতে যাই শিখবেন, অনার্সে, তখন ট্যাক্স নামে একটা কোর্স থাকবে, সেই ট্যাক্সে কিভাবে, বা আপনারা এরপরে বড় হইলেও অবশ্য শিখবেন, যদি ব্যবসা করেন, হ্যাঁ, বা মুরগির ফার্ম যদি দেন লেখাপড়া না হওয়ার পরে, তো ওই যে আপনার ট্যাক্স দেওয়া লাগবে, তো ট্যাক্স দিতে গেলেও আপনার এইভাবে হিসাব করা লাগে। 0 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশে ট্যাক্স দেওয়া লাগে না। এরপর 3 লাখ টাকা থেকে যাদের 6 লাখ টাকা পর্যন্ত ইনকাম, তাদের একটা লেয়ারে ট্যাক্স দেওয়া লাগে। 6 লাখের বেশি যাদের, তাদের আলাদা লেয়ারে ট্যাক্স দেওয়া লাগে। এখন তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হয়? এখানে আসলে বের করতে হয় 1200 থেকে 500 বাদ দিতে হয়, দিলে কত ইউনিট থাকে?
মানে ব্যাপারটা এরকম, আমি আর একটুখানি সহজ করে দিই। প্রথম এখানে 1200 ইউনিট ব্যবহার করছে, তার মানে প্রথম 500 ইউনিটের জন্য ওর খরচ কত? আমি যদি লিখি প্রথম 500 ইউনিটের জন্য, প্রথম 500 ইউনিটের জন্য খরচ, প্রথম 500 ইউনিটের জন্য খরচ কত টাকা? 5 7 কত? 3500 টাকা, তাই না? 3500 টাকা প্রথম 500 ইউনিটের জন্য 3500 টাকা। এবার প্রথম 500 তো গেল, ওর কাছে এখন আর বাকি আছে কত? ও ব্যবহার করছে 1200, তাহলে 1200 থেকে এবার আমি বাদ দিব কত? ওই যে 500 বাদ দিলাম, মানে প্রথম 500 অ্যাক্সেস করা তো শেষ, তাহলে এখন আছে কত? 700। তাহলে এবার বাকি আছে কত? 700 ইউনিটের জন্য, তার মানে পরবর্তী 700 ইউনিটের জন্য, পরবর্তী 700 ইউনিটের জন্য খরচ। তাহলে এখন তো 501 অ্যাক্সেস হয়ে গেছে, তাহলে এখন কত করে পড়বে? প্রত্যেক ইউনিটের খরচ কত করে পড়বে? 10 টাকা করে পড়বে। তার মানে এই 700 জন্য এখন কত করে কাটবে? 700 গুণ 10, তার মানে 7000 টাকা কাটবে। তার মানে ওর ওই মাসে বিদ্যুৎ বিল আসবে 7 আর 3 10,500 টাকা খরচ আসবে, ঠিক আছে? 10,500 টাকা ওর বিদ্যুৎ বিল খরচ আসবে। তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে খেয়াল করেন তো। এটার গ্রাফটা দেখতে খানিকটা এরকম ছিল না? প্রথমে এইভাবে একটা রেখা বাড়ছিল, এবার যখন বিদ্যুৎ বিলটা আবার বেড়ে গেছে, মানে লেয়ারটা 5000 এখানে হলো, বলছিল যে 500 পর্যন্ত একটা লেয়ারে কাটবে, 500 যে এক্সেস করবে সেই 500 থেকে 1000 পর্যন্ত এর লেয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তখন এর লেয়ারটা তখন দাম কি পার ইউনিটে দাম বেড়ে যাবে না? তখন এর লেয়ার এটার চিত্রটা এরকম হয়ে যাবে, তখন এর চিত্রটা কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই যে 1000 ইউনিট পর্যন্ত এইরকম হয়ে যাবে, এরপরে তো আবার দাম বাড়বে, বাড়লে তখন এইরকম হয়ে যাবে, ঠিক আছে? এরকম আর কি হবে। তো এটা এরকম ভাবে কি হয়? বাড়তে থাকে, এরকম ভাবে এটা কি হয়? বাড়তে থাকে, ঠিক আছে? মানে এর লেয়ারটা তাহলে দেখা যায় কেমন, মানে এর গ্রাফ যদি আমি তাহলে আঁকি, তাহলে গ্রাফটা দেখতে খানিকটা এইরকম হয়। আমি কি বোঝাতে পারছি? তাহলে পরিবর্তনশীলে যেটা হচ্ছিল, পরিবর্তনশীল ভাই সারা জীবন এমনি চলতে থাকবে, মানে এই যে সোজা গুলি করছে এইগুলি দিকে যেতে থাকবে, ঠিক আছে? আর অনন্তকাল অসীম পর্যন্ত এটা চলতে থাকবে। কিন্তু আধা পরিবর্তনশীলে যেটা হচ্ছে, এটা দেখতে পরিবর্তনশীল পর্যন্ত একটা লেয়ার পর্যন্ত, তারপরে ওই লেয়ার থেকে যদি আপনি আবার চিন্তা করেন, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখতে আর একটা পরিবর্তনশীলের মতো। আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত চিন্তা করেন, তাহলে এইখান থেকে এটা আর একটা পরিবর্তনশীল ব্যয়ের মতো। তার মানে এখানে একাধিক পরিবর্তনশীল ব্যয়ের একটা লেয়ার, ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে আধা পরিবর্তনশীল, মানে পরিবর্তনশীলের মতো কিন্তু অর্ধেক অর্ধেক করে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। তার মানে পরীক্ষায় যদি আসে, এত কিছু কি বোঝার দরকার আছে? আপনাদের ছোট মাথায় এত কিছু রাখার দরকার নেই, আপনারা আরো একটু বড় হন, তারপরে দেখবেন আরো ডিটেলস লাগতেছে। যেটা মূল কথা সেটা হলো পরীক্ষায় কি আসবে, নিচের কোনটি স্থায়ী ব্যয়, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়, নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? তাহলে এই তিনটার উত্তর কি আমরা এই যে বিস্তারিত আলোচনা থেকে ছোট করে করতে পারবো? নিচের কোনটি স্থায়ী ব্যয়, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়, নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়, এই তিনটার উত্তর কি আমাদের সবার কাছে এখন আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এইখানেও দেখেন তো সেই সেম লেভেলের সেম একটা প্রশ্নে আসছে কিনা, যে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়। এখন খেয়াল করেন তো, প্রত্যেকটা ব্যয় নিয়ে আমরা এখন ডিটেলস একটু কথাবার্তা বলি এবং বোঝার চেষ্টা করি। যে প্রথমটা হলো বীমা খরচ। আচ্ছা, বীমা খরচটা কি হয়? বীমা খরচ আপনি একটা প্রিমিয়ামটা নির্দিষ্ট পরিমাণ ফিক্সড করা থাকে না প্রথম থেকে? থাকে তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তো প্রতি মাসে যেটা দেওয়া হয় ওটা কি সেম থাকে না? তার মানে এটা কি প্রথম বছরে 500 টাকা, তারপরে বছরে 700 টাকা, তারপরে বছর 900 টাকা, তারপরে বছর 1000 টাকা, মানে বাড়ে নাকি সেম থাকে? বীমা প্রিমিয়ামের যে টাকাটা সেম থাকে, তাহলে বীমা খরচটা সেম, তার মানে এটা স্থায়ী ব্যয়। ব্যবস্থাপকের বেতন, এই বেতনটাও কি সেম না? ব্যবস্থাপকের বেতন সেম, কিন্তু প্রত্যক্ষ কাঁচামালটা কি সেম থাকে? আপনি উৎপাদন 200 ইউনিট করবেন আর উৎপাদন 2000 ইউনিট করবেন, দুই ক্ষেত্রেই কি আপনি একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করলে হবে, না কাঁচামাল ব্যবহার বৃদ্ধি করতে হবে? বৃদ্ধি করতে হবে, তাহলে প্রত্যক্ষ কাঁচামালটাই হবে উত্তর। এই দেখেন সরল রৈখিক অবস্থা, আমরা জানি সরল রৈখিকে কি হয়, প্রত্যেক বছর একই অবস্থায় থাকে না। মানে প্রথম বছরে যদি 10,000 টাকা অবশ্যই হয়, তাহলে ওই যন্ত্রপাতি যত বছর চলবে সেই লাস্টতম বছর গিয়ে সেম পরিমাণ অবস্থায় হবে। তাহলে এখানে সরল রৈখিকের ক্ষেত্রে এটা কিন্তু কি থাকে, সরল থাকে। সরল মানে এই টাকাটা চেঞ্জ হয় না, ঠিক আছে? মানে স্থায়ী ব্যয়ের রেখাটা সোজা থাকে। এখানে যদি ক্রমহ্রাসমান বলতো তাহলে কিন্তু আমরা অন্যভাবে ভাবতাম, ঠিক আছে? বোঝা গেছে? ক্রমহ্রাসমান অবশ্য উল্টাভাবে কমে যায়। ওকে, এরপরে চলে আসেন আমরা 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। 2 নম্বরে বলছে দুইজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত হলো 2:1। তৃতীয় জনকে তারা 1/5 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? এই সুমাইয়া আর লামিয়া 2, আপনারা দুইজন কি হাজির আছেন? মানে আজকের নতুন লামিয়া আর সুমাইয়া, এরা দুইজন কি হাজির আছেন? জি স্যার। দেখেন তো এই সেম টাইপের অঙ্কগুলো আমরা আজকে করছি কিনা? জি স্যার।
হ্যাঁ, তাহলে এই অঙ্কটা কি খুব বেশি কঠিন না পারা যাবে? হ্যাঁ, তাহলে প্রথমে ছিল 2 জন, পরে হয়েছে কি 3 জন। তাহলে আমরা জানি কিভাবে করতে হয়, ক খ গ এরকম থাকে। প্রথমে নিজেদের অংশ, স্পিকারটা অফ করে ফেলেন। হ্যাঁ, তাহলে ক হলো 2, খ হলো 1, আর গতে কি, গতে হলো এই দেখেন গ এর অংশ কত, উপরেরটা না, গ এর অংশ কত, উপরেরটা। তাহলে এখানে উত্তর কত হবে, গ মানে নিজের অংশ কত হবে, 1। এবার আমরা জানি এই ক আর খ কে সেম জিনিস দিয়ে গুণ দিতে হয়। কি দিয়ে গুণ দিতে হয়, এই গ এর বিয়োগফল দিয়ে গুণ দিতে হয়। গ এর কি দিয়ে গুণ দিতে হয়, গ এর বিয়োগফল দিয়ে। গ এর বিয়োগফল বলতে কি বোঝাচ্ছি, যে গ এর অংশটা সাধারণত ভগ্ন অংশ আকারে দেওয়া থাকে, 1 এর 5। এই দুইটার পার্থক্য কি, এই দুইটার পার্থক্য দিয়ে গুণ দিতে হয়। তাহলে 1 এর 5 এর পার্থক্য কত, 5 - 1। তাহলে এর পার্থক্য কত, 4। তাহলে 4 দিয়ে গুণ দিব একবার খ কে, 4 দিয়ে গুণ দিব একবার ক কে। তাহলে এই দুইটাকে 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে। আর গ কে কি দিয়ে গুণ দিব, গ কে গুণ দিব হলো ক আর খ এর যোগফল দিয়ে, ঠিক আছে। ক আর খ এর কি দিয়ে, যোগফল দিয়ে। তাহলে 2 আর 1 এখানে গুণ কত হবে, 3 হবে। এখন তাহলে গুণ করলে উত্তর 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 3 অক্ষে 3। তার মানে আমাদের উত্তর ইজ রেডি 8:4:3, ঠিক আছে। বোঝা গেছে না, ঝামেলা আছে? হ্যাঁ, সুমাইয়া আপনি প্রশ্ন করলেন স্যার এই কোশ্চেন কি আমাদের পরীক্ষায় আসবে জীবনেও, তাই প্রশ্ন করলো না সুমাইয়া? আসে তো নাকি? ওকে, স্পিকার অফ করে ফেলেন। এরপরে 3 নাম্বার 27 নাম্বার দেখেন, নিচের কোনটি পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়, পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়। খেয়াল করেন, পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়। প্রথমটা যদি আমরা পড়ি, এখানে আসলে পণ্যের খরচ বলতে উৎপাদন খরচের কথা বলা হচ্ছে, ঠিক আছে। উৎপাদন খরচের কথা বলতেছে। আচ্ছা, উৎপাদন খরচটা কি আগে একটু বলি। উৎপাদন খরচটা হলো, আপনাদের অলরেডি আমি খরচ পড়াই ফেলছি, সো এখন যদি বলি তাহলে অনেকটা বুঝতে পারবেন। একটা পণ্য উৎপাদন করতে গেলে প্রথমে প্রত্যক্ষ খরচ লাগে, প্রত্যক্ষ খরচ, ঠিক আছে। প্রত্যক্ষ খরচ প্রথমে থাকে, প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ আবার মানে একটা প্রতিষ্ঠানে কোনো কিছু উৎপাদন করতে গেলে আসলে বেসিক্যালি দুইটা খরচ লাগে, একটা লাগে প্রত্যক্ষ খরচ আর একটা লাগে হলো পরোক্ষ খরচ। একটা প্রত্যক্ষ খরচ আর একটা কি, পরোক্ষ খরচ, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রত্যক্ষ খরচের মধ্যে আছে হলো কাঁচামাল, প্রত্যক্ষ খরচের মধ্যে আছে কাঁচামাল। তাহলে প্রত্যক্ষ খরচের মধ্যে যদি কাঁচামাল থাকে, তাহলে পরোক্ষ খরচের মধ্যেও কাঁচামাল থাকবে, ঠিক আছে, পরোক্ষ কাঁচামাল। আচ্ছা, প্রত্যক্ষ খরচের মধ্যে আরো থাকে কি, শ্রম। তাহলে এই পরোক্ষ খরচের মধ্যেও কি থাকবে, শ্রম, ঠিক আছে। আচ্ছা, আরো এর মধ্যে থাকে মজুরি, প্রত্যক্ষ মজুরি। আর এর মধ্যেও তাহলে থাকবে প্রত্যক্ষ মজুরি। এখন প্রত্যক্ষ না, পরোক্ষ। এখন এই প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরির সাথে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ মজুরি আসলে কনফ্লিক্টটা কই? কনফ্লিক্ট হইলো এই যে প্রত্যক্ষ কাঁচামাল যেটা, এই কাঁচামালটা ছাড়া ওই পণ্যটা উৎপাদন করা যায় না। সাপোজ আপনি একটা সোয়েটার তৈরি করবেন বা একটা জামা তৈরি করবেন, সেক্ষেত্রে সুতা ছাড়া কি আপনি এই কাজটা শুরু করতে পারবেন? তার মানে এই যে সুতাটাই হলো প্রত্যক্ষ কাঁচামাল। আর ওই জামাটা তৈরি করার পরে আপনি চাইলে, আপনার কাছে অপশন আছে, আপনি ওইখানে বোতাম কাঠেরটাও লাগাইতে পারেন, প্লাস্টিকেরটাও লাগাইতে পারেন, ঠিক আছে। তো এই যে দুইটা কাঠের বোতাম লাগাবেন না প্লাস্টিকের বোতাম লাগাবেন, ঠিক আছে। এই দেখেন মূর্তি বানায়, মানুষের মাথা বানাই ফেলছে, এটা হলো লামিয়া। হ্যাঁ, এই যে খিলখিল করে হাসতেছে। আচ্ছা, এখন যেটা বলতেছি, আরে আমি এখন দেখেন এই যে কাঁচামালটা, তাহলে কি এটা ছাড়া আপনি উৎপাদন করতে পারবেন না। আর এই যে পরোক্ষ কাঁচামাল, এটা ছাড়া আপনি উৎপাদন তো করতে পারবেন, কিন্তু এখানে আপনার হাতে অপশন আছে আর কি। হ্যাঁ, যে এখানে আপনি চাইলে কাঠের জামার বোতাম অথবা হলো কি বলে হাতির দাঁতেরও হতে পারে, অথবা স্বর্ণেরও হতে পারে, ঠিক আছে, যদি বড় লোক হন তার মতো। হ্যাঁ, এরকম আর কি। শ্রমের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে আপনি ডিরেক্টলি আপনি ছাড়া, মানে আমি যেমন আমি নিজে থেকে ওইখানে আপনাদেরকে পড়াই, সো এখানে শ্রম আমি দিচ্ছি, ঠিক আছে। আর ধরেন আমি দূরে থেকে আপনাদেরকে পড়াইলাম, ঠিক আছে, মানে এটা অনেকটা পড়ানো না, মানে দূরে থেকে আপনাদেরকে কোনো একটা কিছুতে হেল্প করে দিলাম, এটাও এক ধরনের শ্রম। দুইটাই শ্রম, কিন্তু এটা হলো কি ফিজিক্যালি আমি ইনভলভ থেকে কোনো কাজটা করে দিলাম। মানে ওই পণ্যটা উৎপাদন করার জন্য যেসব কর্মচারী ফিজিক্যালি ওখানে ইনভলভ থাকে এবং হাতে কলমে কাজগুলা করে, সেই শ্রমটাকে আমরা প্রত্যক্ষ শ্রম বলতেছি, ঠিক আছে। আর যে শ্রমটা হলো ইনভলভ, ওখানে ডিরেক্টলি থাকে না, অন্যভাবে হয়তো হেল্প করে বা করতে সহায়তা করে, এটাকে আমরা পরোক্ষ শ্রম বলতেছি। পরোক্ষ শ্রম ছাড়াও ওই পণ্যটা উৎপাদন করা হয়তো সম্ভব, যদিও শেষ নামানো সম্ভব না, বাট প্রাথমিকভাবে উৎপাদন করা সম্ভব। কিন্তু প্রত্যক্ষ শ্রম ছাড়া প্রাথমিকভাবে উৎপাদন করাই সম্ভব না। প্রত্যক্ষ মজুরির ব্যাপারটাও একই। প্রত্যক্ষ মজুর যারা কাজ করে, ওদেরকে ছাড়া আপনি ওই পণ্যটা প্রাথমিকভাবে তৈরি করতে পারবেন না, এবং প্রাথমিকভাবে তৈরি করার পরে ওই পণ্যের ফিনিশিং করার জন্য এই মজুরটা আসলে প্রয়োজন হয়, ঠিক আছে।
আচ্ছা, এখন এই যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ মজুরি, এইগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে ব্যয়টা পাই তার নাম হলো মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয়। ঠিক আছে, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ কাঁচামাল, এইগুলাকে বলা হয় মুখ্য ব্যয়। এখন এই যে মুখ্য ব্যয়ের সাথে আমরা পরোক্ষগুলা যোগ করি। এখন পরোক্ষগুলাকে আরেকবার এইভাবে না লিখে পরোক্ষ খরচের আরো একটা নাম হলো কারখানা ব্যয়, আরেকটা নাম হলো কারখানা ব্যয়। ঠিক আছে, কারখানা ব্যয়। তো এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যেটা করি কারখানা ব্যয় যোগ করি। কি ব্যয় যোগ করি? কারখানা ব্যয় আমরা এখানে যোগ করি। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা ব্যয় যোগ করলে আমরা প্রথমে যে ব্যয়টা পাই, হ্যাঁ, মানে যে ব্যয়টা আমাদের তৈরি হয়, তো দুইটা ব্যয়, এই দুইটা ব্যয় যখন আমরা 1 টাকায় করলাম তখন আমাদের পণ্যর ফিনিশিংটা হয়ে গেল, মানে পণ্যটা তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? উৎপাদন ব্যয় বলতে পারি। ঠিক আছে, এইটাকে আমরা বলতে পারি উৎপাদন ব্যয়, মানে উৎপাদন ব্যয়। আমি পণ্যটা উৎপাদন করলাম, করতে গেলে আমার দুই ধরনের খরচ লাগলো, একটা হলো মুখ্য ব্যয় আর একটা হলো কারখানা ব্যয়। এবার উৎপাদন ব্যয়ের সাথে আমি এখানে কি করি? উৎপাদন ব্যয়ের সাথে আমি চলতি কার্যের এগুলাতে যাচ্ছি না, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের কথাবার্তায় যাচ্ছি না। ধরে নিলাম এটাই আমার মোট উৎপাদন ব্যয়। এবার ধরে নিলাম, হ্যাঁ, এখানে এর মধ্যে আরো অনেক কিছু আছে। তো মোট উৎপাদন ব্যয়ের সাথে আমি এবার আপনার পরিচালন ব্যয়গুলো যোগ করব। ঠিক আছে, মানে কারখানা তো হয়ে গেল, এই দেখেন এই পর্যন্ত আপনি কারখানাকে ইনক্লুড করছেন। কারখানার বাইরে এবার কি লাগবে? অফিস লাগবে না? তাহলে অফিসের যে ব্যয় সেটাকে আমরা কি বলি? পরিচালন ব্যয় বলি। কি বলি? পরিচালন ব্যয় বলি। পরিচালন ব্যয়ের সাথে আপনি বিক্রয় সংক্রান্ত ব্যয় বা বিজ্ঞাপন ব্যয় যেটা বলেন, ঠিক আছে, বিজ্ঞাপন বা অফিস ব্যয়ের সাথে পরিচালন ব্যয়কে, এটাকে অফিস ব্যয় ধরলেন, অফিস খরচ। ঠিক আছে, আর হলো বিজ্ঞাপন খরচ বা বিক্রয় খরচ, এর আর একটা নাম হলো বিক্রয় খরচ। এগুলো আপনি অ্যাড করলেন, করলে আপনি যে ব্যয়টা পাইলেন সেটাকে আমরা আসলে বলি মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে আপনি কিছু একটা মুনাফা যোগ করেন। ঠিক আছে, আপনি ধরলেন মোট ব্যয় হলো 1000 টাকা, এখন আপনি মুনাফা ধরলেন 200 টাকা। ঠিক আছে, আমার 1000 টাকা যদি আমার খরচ হয়, আমি 200 টাকা মুনাফা দিয়ে আমি কত টাকা হইলে ব্যাচ পড়াবো, যেমন খরচ আপনাদেরকে একটা আমি দিছিলাম যে আমার টোটাল খরচ এত টাকা, আমার যদি 200 টাকা মুনাফা হয় তাহলে আমার দাঁড়াবে 1200 টাকা। অর্থাৎ আপনারা যদি আমাকে 1200 টাকা দেন, তার মানে এটাই হলো বিক্রয় মূল্য। ঠিক আছে, আপনারা যদি 1200 টাকা দেন তাহলে আমি পড়াবো, তার মানে এটাই হলো আমার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য নির্ণয় করলাম। হ্যাঁ, বলেন এবার। নীল রঙেরটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগাটা সুন্দর হয়েছে। আচ্ছা, আরে দাগ চোখ দিছি, দুইটা গোল দিছি, মাঝখানে আমার নাক আঁকাইছি, তারপর ভাবলাম গোল একটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। কালারে সমস্যা হচ্ছে কারো? নীল কালারে সমস্যা হচ্ছে? হইলে তাহলে কালো কালার ইউজ করি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা এখন দেখবো এইখানে যে পণ্যের খরচ বলতে উৎপাদন খরচের কথা বলতেছে। তাহলে উৎপাদন খরচের মধ্যে একটু খেয়াল করি তো, কারখানা ভাড়াটা এটা কি উৎপাদন খরচের মধ্যে অবশ্যই ইনক্লুড হবে। প্রত্যক্ষ মজুরি এটাও তাহলে ইনক্লুড হবে। এরপর উৎপাদন সরঞ্জামের অবচয় এটাও তাহলে ইনক্লুড হবে। উৎপাদন সরঞ্জাম মানে উৎপাদনের কাজে লাগতেছে, তাহলে উৎপাদন কাজে লাগতেছে না কোনটা? এই যে প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন, এই প্রধান নির্বাহী কর্মকর্তার বেতনটাই হলো, দেখেন তো আমাদের এখানে যে পরিচালন ব্যয় বলতেছিলাম, এই যে অফিস খরচ বলতেছিলাম, এইটার মধ্যে না যে বেতন, কমিশন, আমরা এই অবচয় মানে বিশদায়ী বিবরণী করতাম না? তো বিশদায়ী বিবরণীতে কি থাকতো? এরকম বেতন ফেতন থাকতো না? ঠিক আছে, তো এইগুলো তাহলে কিসের মধ্যে যায়? পরিচালন ব্যয়ের মধ্যে যায়। তার মানে আমাদের এই যে যেটা এই 27 নম্বরের উত্তর তাহলে কি হবে? প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন হবে। ক্লিয়ার না ঝামেলা আছে? সবাই ক্লিয়ার? আমি কি বলছি বলেন তো? প্রত্যেকটা কি করতে গেছি? মুখস্থ করতে বলছি। শুধু কি মুখস্থ করতে বলছি না ঠুটস্থ করতে বলছি? ঠুটস্থ করতে বলছি। ঠিক আছে, সো কারো জন্য এই ভুলটা না হয়। হ্যাঁ, ঠুটস্থ। হ্যাঁ, সে বসে বসে দেখেন ভিডিও, শুয়ে শুয়ে দেখেন, যা মন চায় তা করেন, আমার কোনো সমস্যা নেই। আপনারাও আমার ছোট ভাইয়ের মতো না, আপনাদের জন্য তো কষ্ট লাগে, ছোট ছোট মানুষজন, আপনারা কতই বা পেশান নিবেন, কিন্তু আসলে এর থেকে আর কোনো সমাধান নেই। হ্যাঁ, এর থেকে আর সহজ করে আর হয় না। আচ্ছা, এরপরে চলেন আমরা 28 নাম্বারটা দেখি। 31 ডিসেম্বর 2022 তারিখে আবিদ লিমিটেডের চলতি সম্পদ কত? 1,20,000। বলেন। আমার বইতে তো এই কোশ্চেন নাই। আপনার কি বই মা? আমার এটা জয়পুরি। ও সাবাস, ইউসিসি থেকে এরকম একটা বই দিছে না? আপনি দেখেন কোশ্চেন গুলা উলট পালট হতে পারে। এটা হলো 24-25 সাল। হ্যাঁ, 24-25 সাল। ওখানে কোশ্চেনের সেট, এটা হলো বি সেট। ওটা দেখেন তো কি সেট?
পার্সেন্টগুলো দেখেন আগে পাশে আছে, ঘুরে ফিরে আছে। ওকে, তারপরটা দেখেন, তারপরে দেখেন চলতি মূলধন দেওয়া আছে। চলতি মূলধন দেখেন তো এই সেম অঙ্ক আপনাদেরকে করানো হয়েছিল কিনা। 20 তারিখে তড়িৎ অনুপাত 0.35:1 হলে তড়িৎ সম্পদ কত। এখন যে তড়িৎ অনুপাত মানে আমরা কি জানি বলেন তো? তড়িৎ অনুপাত মানে কি? তড়িৎ অনুপাত মানে কি? চলতি সম্পদ। ওরে কেউ মারেন না কেন? ডিভাইডেড বাই কি? চলতি দায়। আচ্ছা, যারা বুঝতে সমস্যা হচ্ছে, আসলে এখানে হলো এটা তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। ঠিক আছে, মাইনাস কি? অগ্রিম খরচ। অগ্রিম খরচ সাধারণত লাগে না, এই পর্যন্ত সমাপনী মজুত পড়লেই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে দুইটা মানে এই যে লাস্টে যে অনুপাতটা দেওয়া আছে, আমরা তো এই অঙ্কগুলা করি কি দিয়ে? কোন সূত্র দিয়ে? জার টাকা ডিভাইডেড বাই কি? তার হার গুণ যেটা জানতে চাই, গুণ যেটা জানতে চাই। এই সূত্র দিয়েই তো আমরা এই অঙ্কটা করি, তাই না? এখন খেয়াল করেন এখানে আমাদের চলতি সম্পদ দেওয়া আছে, চলতি মূলধন দেওয়া আছে। এখন আমরা এখানে কি কি আছে, এখানে কি কি করতে পারি? আমরা যদি এই যে চলতি মূলধনের চলতি সম্পদের টাকাকে আমরা বসাই, তাহলে কি এখানে কোনোভাবে চলতি সম্পদের হার বের করতে পারবো? আমাদের কি দেওয়া আছে চলতি সম্পদের হার? এর মধ্যে দেওয়া আছে। তাহলে কি জার টাকা হিসাবে ধরলাম, জার টাকা হিসাবে যদি আমি 1,20,000 টাকা ধরি, এখানে তো টাকা আছে দুইটা, 1,20,000 আর 30,000, তো যে কোনো একটা টাকাতে আপনার জার টাকা হিসেবে ধরতে হবে। তাহলে 1,20,000 টাকাকে যদি আপনি ধরেন, 1,20,000 টাকা আমি উপরে লিখলাম, জার টাকা হিসেবে লিখলাম, মানে আমি লিখলাম চলতি সম্পদের টাকা লিখলাম। তাহলে নিচে আমার কি লাগবে? চলতি সম্পদের হার লাগবে। আচ্ছা, এইখানে যে দুইটা হার দেওয়া আছে, এই দুইটা থেকে কি আমি চলতি সম্পদের হার কোনোভাবে নির্ণয় করতে পারবো? না, এটা অসম্ভব। এখানে তড়িৎ সম্পদের হার 0.35 মানে হলো তড়িৎ সম্পদ, আর এই যে 1 মানে হলো চলতি দায়। তার মানে এখানে তড়িৎ সম্পদ দেওয়া আছে, তড়িৎ সম্পদ থেকে তো আমি ডিরেক্টলি এখান থেকে চলতি সম্পদে যেতে পারতেছি না, তার মানে আমি চলতি সম্পদের হার বের করতে পারতেছি না। ঠিক আছে, তার মানে আমি এই 1,20,000 টাকাকে জার টাকা হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের হাতে আছে কোন টাকা? হাতে আছে হলো চলতি মূলধনের টাকা। আচ্ছা, চলতি মূলধন। আচ্ছা, চলতি মূলধনের টাকাও যদি আমরা এখানে বসাই 30,000 টাকা, জার টাকা হিসেবে ধরলাম, 30,000 টাকা চলতি মূলধনের টাকা বসালাম। চলতি মূলধনের হার কি এখানে নির্ণয় করা সম্ভব কোনোভাবে? সম্ভব না। তাহলে আমাদের হাতে আর কি অপশন আছে? আমাদের হাতে অপশন হলো চলতি সম্পদ থেকে যদি আমরা মূলধন বাদ দিই। খেয়াল করেন তো, আমরা জানি এ সমান এল প্লাস ওই, তাই না? এই জানি তো। তাহলে এই এ মানে যদি আমার সম্পদ হয়, ঠিক আছে, আমরা এও জানি, মানে এল সমান সমান কি হয়? এল সমান সমান এ মাইনাস ওই না? এটা আমরা এইখান থেকে ডেরাইভ করতে পারি। তার মানে আমার চলতি দায় সমান সমান কি হয়? চলতি সম্পদ মাইনাস চলতি মূলধন। তার মানে 1,20,000 থেকে 1,20,000 থেকে আমার বাদ দিব কত? 30,000 বাদ দিব। তাহলে 1,20,000 থেকে যদি 30,000 বাদ দিই, তাহলে আমার কি বের হয়ে যায়? চলতি দায় বের হয়ে যায় না? যাই। তাহলে 1,20,000 থেকে 30,000 বাদ দিলে কি থাকে? 90,000 থাকে। তাহলে এই যে 90,000 টাকা আমার কি? আমার চলতি দায়। তাহলে আমি 90,000 টাকাকে চলতি দায় হিসাবে এবার কনসিডার করে দেখি। কেন? দেখেন আমার এখানে এই যে 1% দেওয়া, এই 1% মানে 1.35 যে 1, এই একটাই হলো আমার চলতি দায়ের হার। তার মানে আমি যদি চলতি দায়টা উপরে 90,000 টাকা লিখে ফেলি, তাহলে নিচে যে 1 আছে এটা আমার চলতি দায়। তার মানে যার টাকা তার হার, এটা কি তৈরি হলো? এখন হইলো? হ্যাঁ। এখন আমি কোনটা জানতে চাই? আমি আগে কোনটা জানবো? আমার এখানে জানতে চাইছে তড়িৎ সম্পদ। তাহলে ডিরেক্টলি আমি একবারে তো চলতি মানে হলো কি বের করতে পারবো না? তড়িৎ সম্পদ বের করতে পারবো? পারবো তো। আমার এখানে 0.35 দেওয়া আছে, পারবো। তাহলে আমি যদি 0.35 এখানে দিয়ে দিই, তাহলে একবারে কিন্তু আমি তড়িৎ সম্পদ এখানে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, যার টাকা ডিভাইডেড বাই তার হার গুণ যেটা জানতে চাই। হ্যালো, কটাস করে শব্দ হইলো কিসে? আমি তো হলো মনে হয় ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। ও 15 মিনিট আছে তাই সিগন্যাল দিলাম, ওই ঠাস করে শব্দ হইলো কে? ওকে,
15 মিনিট বহুত সময়। এখন তাহলে আমরা কি করব, কাটাকাটি করার পরে আমরা জানি দশমিকের অঙ্কের ক্ষেত্রে এই যে দশমিক উঠাই দিয়ে নিচে কি আনতে হয়, দুইটা শূন্য আনতে হয় না, মানে এরপরে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, তাহলে দশমিকটা আমি যদি 2 ঘর ডানে লাফ খাইয়ে পাঠাই দিই তাহলে নিচে দুইটা শূন্য আসবে। তাহলে এখন এই দুইটা শূন্য আবার কাটাকাটি যদি করে ফেলি তাহলে 35 আর 9 গুণ করলে আমাদের উত্তর তৈরি হবে। তাহলে 9 দিয়ে 5টা গুণ করেন, 5 নং 45 এর 5 হাতে থাকে 4, হ্যাঁ 3 নং 27 আর 4 কত 31, ঠিক আছে, শূন্য বেশি আছে দুইটা, তার মানে 31,500 টাকা। 31,500 টাকা মানে আমাদের ডি নাম্বার হবে উত্তর, ডি নাম্বার হবে উত্তর। বোঝা গেছে না, ঝামেলা আছে? সবাই বোঝা গেছে? জি স্যার। বুঝতে না পারলে বলেন। আচ্ছা, এরপরে 29 নাম্বারটা দেখেন, কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়। আজকের ক্লাসের কথা একটুখানি স্মরণ করেন, আজকের ক্লাস। বহিস্থ ব্যবহারকারীদের হ্যাঁ, জন্য। তাহলে আর্থিক বিবরণী তৈরি করা হয় বহিস্থ ব্যবহারকারীদের জন্য। এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? তার মানে আপনি বাসায় 3 পেজ পড়ার থেকে আমার কাছে 1 পেজ পড়া অনেকটা খুবই উপকারী না, কারণ আমি জানি কোথা থেকে কোশ্চেন আসে নাকি। জি স্যার। ঠিক আছে, তো একটু দাম দেয়া শিখেন। শুধু আমারে দামই দিলেন না আপনারা, ঠিক আছে, মূল্যই দিলেন না। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন 30 নাম্বার, নিচের কোন হিসাবটি সমাপনী জাবেদা ও খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে। সমাপনী জাবেদার পরে শূন্য ব্যালেন্স হয় কোনটা? সমাপনী জাবেদা দিতে হয় কিসের কিসের? সমাপনী জাবেদা দিতে হয় কিসের কিসের বলেন? আয় আর কিসের? আর কিসের? উত্তোলনের। আয় ব্যয় আর কি উত্তোলন, এই তিনটার কি দিতে হয়? সমাপনী জাবেদা দিতে হয়। আচ্ছা, সমাপনী জাবেদা দেওয়ার উদ্দেশ্য কি? হিসাবকে কি করা? জিরো করা, মানে ওই হিসাবটাকে বন্ধ করা। হিসাবটা কি করা? হিসাব বন্ধ করা। হিসাব কি করা? বন্ধ করা। আচ্ছা, হিসাব কখন বন্ধ হবে? যখন ওই হিসাবে আর কোনো টাকা থাকবে না। তার মানে ওই হিসাব যখন কি হয়ে যাবে? হিসাব যখন শূন্য হবে। হিসাব যখন শূন্য হবে, ঠিক আছে, শূন্য হবে, ঠিক আছে, হিসাব যখন কি হবে? শূন্য হবে। আসলে আয় ব্যয় উত্তোলন এইগুলা থেকে কি করা হয়? এইগুলার সমাপনী দাখিলার মাধ্যমে এইগুলারে মূলধন হিসেবে ট্রান্সফার করে দেওয়া হয়, ঠিক আছে। কি হিসেবে ট্রান্সফার করে দেওয়া হয়? মূলধন হিসেবে ট্রান্সফার করে দেওয়া হয়। আপনাদের যদি সমাপনী দাখিলা মনে থাকে, কেউ যদি করে থাকেন এসএসসি কিংবা ইন্টারে, এর জাবেদা ছিল এরকম, সংরক্ষিত এই আয়ের সমাপনী জাবেদা ছিল এরকম যে বিশদ আয় বিবরণী ডেবিট আর সকল আয় হিসাব, আয়ের মধ্যে যা যা হিসাব থাকতো এগুলো সব ক্রেডিট। ব্যয়ের ক্ষেত্রে জাবেদা ছিল ব্যয় সংরক্ষিত বলছি, বিশদ আয় বিবরণী ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট, যা যা ছিল সবগুলা। আয় সারাংশ মানে আয়ের সমাপনী জাবেদা হইলো আয় হিসাব ডেবিট, মানে উল্টা দিতে হয় আর কি। আয়ের যত হিসাব আছে আয় হিসাবগুলো ডেবিট, আয় সারাংশ বলেন, বিশদ আয় বিবরণী বলেন, যাই বলেন একই কথা। আয় সারাংশ হিসাব ক্রেডিট। ব্যয়ের ক্ষেত্রে কি ছিল? ব্যয়ের ক্ষেত্রে আয় সারাংশ ডেবিট, যত প্রকার ব্যয় ছিল সবগুলা ক্রেডিট। উত্তোলনের ক্ষেত্রে কি ছিল? উত্তোলনের ক্ষেত্রে ছিল হলো আপনার মূলধন হিসাব ডেবিট, ঠিক আছে, আর উত্তোলন হিসাব ক্রেডিট। তাহলে এখানে খেয়াল করেন না, ব্যয় সাধারণত কি হয়? ডেবিট হয়। তাহলে উল্টাই দিলে ব্যয় কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। এখন আয় আর ব্যয় দুইটাই কোথায় দেওয়া হয়? প্রথমে এই দুটার জায়গা কই, গন্তব্য কই? বিশদ আয় বিবরণী না? এগুলোর শেষ পর্যন্ত কোথায় যায়? বিশদ আয় বিবরণীতে যায় না? যাওয়ার পরে আয়ত্তে ব্যয় বাদ দিয়ে কি তৈরি হয়? নিট লাভ তৈরি হয় না? নিট লাভ তৈরি হয়? হয়, হ্যাঁ, নিট লাভ তৈরি হয়। আচ্ছা, এবার উত্তোলনের জন্য আমরা একটা সমাপনী দাখিলা দিলাম। উত্তোলনের ডিরেক্ট কি করা হয়? উত্তোলনের ডিরেক্ট আমরা কোথায়? মূলধনে ট্রান্সফার করে দিই, ঠিক আছে, মূলধনে ট্রান্সফার করে দিই। এবার এই যে নিট লাভ, এই প্রতিষ্ঠানে যদি এবার লাভ বা লস হইতো, একটা কিছু তো হইতো, হইলে এবার নিট লাভটাকে পরবর্তীতে আবার মূলধনে ট্রান্সফার করে দেওয়া হইতো, ঠিক আছে। সেক্ষেত্রেও আপনার নিট লাভ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এই ছিল হলো সমাপনী দাখিলা। তার মানে খেয়াল করেন তো, সবগুলো থেকে আয় ব্যয়ের প্রথমে নিট লাভে বিশদ আয় বিবরণীতে পাঠানো হতো, বিশদ আয় বিবরণীতে পাঠানোর পরে ওইখান থেকে একটা লাভ বা ক্ষতি কিছু একটা হইতো, ওইটারে আবার মূলধনে পাঠানো হতো, উত্তোলনের ডিরেক্ট মূলধনে পাঠানো হতো। তার মানে এই তিনটার আসলে গন্তব্যস্থল ছিল মূলধন। এই তিনটার গন্তব্যস্থল ছিল কোথায়? মূলধন। মানে আয়ও মূলধনে চলে যাবে, ব্যয়ও মূলধনে চলে যাবে, উত্তোলনও মূলধনে চলে যাবে। এখন আয় ব্যয় উত্তোলন সবই যদি মূলধনে চলে যায়, তাহলে আয় ব্যয়ের উত্তোলনে পড়ে থাকবে কি? পড়ে থাকবে জিরো, ঠিক আছে। তো এই হলো সমাপনী দাখিলার মূল কথা, ঠিক আছে। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে কোনগুলা বন্ধ হয়? আয় ব্যয়ের উত্তোলন বন্ধ হয়। তাহলে আমরা দেখব নিচের কোনটা আয় অথবা ব্যয়ের এন্ট্রি, যেটা আয় অথবা ব্যয়ের এন্ট্রি হবে সেটা উত্তর হবে। তাহলে এখন পড়েন তো, প্রথমটা আছে পরিষেবা আয়, আর পড়ার দরকার আছে? এই তো উত্তর তৈরি হয়ে গেছে, এখানে তো লেখাই আছে পরিষেবা আয়, তার মানে এটাই হবে শূন্য জের।
খেয়াল করেন বাকিগুলা কিন্তু আয় ব্যয় না। অগ্রিম প্রদত্ত বীমা এটা কি আয় না, অগ্রিম বা আগাম প্রদত্ত বীমা এটা আমাদের জন্য কি সম্পদ, ঠিক আছে। আচ্ছা, সরবরাহ এটাও আমাদের জন্য কি সম্পদ, ঠিক আছে। আচ্ছা, এরপরে সঞ্চিতি অবচয় সরঞ্জাম এটা আমাদের জন্য কি বিপরীত সম্পদ, এটা আমাদের জন্য বিপরীত সম্পদ, ঠিক আছে। তার মানে এই একটাই কিন্তু আছে আমাদের আয় বা ব্যয়। মজার একটা কথা হলো আমি মাঝে মাঝে এমন কিছু জিনিস ট্রাই করছি অ্যাডমিশনের সময়, সেটা হলো আমি ধরেন ওই কোশ্চেনটা পুরো কিছুই বুঝিনি, ওই কোশ্চেনে কি লেখা আছে। আমি এবার 4টা অপশন এ, অপশন বি, আপনাদের বলছিলাম আজকে ক্লাসে একটা ভয়ঙ্কর কিছু শেখাবো, সেই শেখানোটা এটা, অপশন সি এবং অপশন ডি, এই 4টা নিয়ে আমি এবার ভাবতাম প্রশ্নবাদ। আমি শুধু দেখতেছি অপশন এ তে কি আছে, বি তে কি আছে, সি তে কি আছে, ডি তে কি আছে। সব ক্ষেত্রে এটা অ্যালাউড হবে না, মানে এখানে একটা ডিসক্লেইমার আছে, সেটা হইলো যে এটা বাসায় ট্রাই করবেন না, ঠিক আছে। ভুল গেলে আমি দায়ী না। আচ্ছা, আমি যেটা করতাম এ বি সি ডি এই 4টার মধ্যে দেখতাম যে বি আর ডি একই রকম এবং সিও একই রকম, তাহলে বি ডি সি যদি তিনটাই একই রকম হয় তার মানে একটা প্রশ্নে তো 3টা উত্তর হইতে পারে না, তাই না? একটা প্রশ্নে তো একটাই উত্তর হইতে পারে, তাহলে বিও যা ডিও প্রায় তাই সিও প্রায় তাই, তাহলে 3টা যদি সামর্থ্য হয় তার মানে প্রশ্ন যা বলে বলুক আসলে উত্তর হবে ইয়ে। মজার না লামিয়া? হ্যাঁ, তাই কি গ্রুপে কিছে? ঠিক আছে, তো আমি এইভাবে এই সিস্টেমেও কিছু কিছু ক্ষেত্রে আমি ভার্সিটিতে কোশ্চেন দাগাইছি এবং এর কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে, ঠিক আছে। সো আপনাদের এটা করতে বলতেছি ব্যাপারটা এমন না, বাট করে দেখতে পারেন, এটা আমার মনে হয় খারাপ কিছু না। যে হলো আমি যেটা দেখতাম, আমি সবগুলো অপশন আগে দেখতাম, ধরেন কোশ্চেন বুঝিনি সেক্ষেত্রে আমি সবগুলো অপশন দেখতাম, দেখতাম 3টাই তো রিলেভেন্ট। এখন একটা প্রশ্নে তো 3টা উত্তরই ধরে না, তাহলে 3টাই বাদ। যেমন এই প্রশ্নটা, এই প্রশ্নে 3টাই সম্পদ রিলেটেড, তাহলে 3টা তো আর উত্তরই ধরে না, তাহলে না বুঝলে আমার আয় আছে একটাই, তার মানে ওইটাই যেটা ওড আর কি, ওড অপশনটাই হয় উত্তর, ঠিক আছে। এরকম একটা কথা আছে। ওকে, তো চলেন আমরা 30 পর্যন্ত করে ফেলছি। এরপরে হলো চলেন 31, নিম্নের কোন লেনদেনটির ফলে হিসাব সমীকরণে দায় কমবে এবং আরেকটি দায় বাড়বে। খেয়াল করেন, একটা দায় বাড়বে আর একটা দায় কি হবে, কমবে। এখন দেখেন তো, এই যে ধারের সেবা যদি প্রদান করেন, ধারের সেবা প্রদান করলে কি হবে, আপনার সম্পদ বাড়বে, মানে পরে আপনি টাকা পাবেন। ধারের সেবা যে প্রদান করছেন, হ্যাঁ ধারের সেবা যে প্রদান করছেন এটার জন্য আপনার কি হয়েছে, আয় হয়েছে, তাহলে ওই বাড়বে, তার মানে এ বাড়বে, ওই বাড়বে। পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান করছেন, পাওনাদারকে চেকের মাধ্যমে যদি প্রদান করেন তাহলে আপনার ব্যাংক কমে যাবে, তার মানে এ হ্রাস পাবে। আর কি হবে, পাওনাদার কমে যাবে, মানে এল হ্রাস পাবে। পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান করছেন, বিলের স্বীকৃতি প্রদান করলে আপনার ওই যে বিলটা তৈরি হলো নতুন করে, তাহলে বিলও তো এক ধরনের দায়, তার মানে এল বেড়ে গেল। পাওনাদারকে বিলের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে, তো এখন নতুন করে বিল তৈরি হলো, বিলও এক ধরনের দায়, মানে প্রদেয় বিল তো দায়, তাহলে প্রদেয় বিল তৈরি হলো, এল বেড়ে গেল। আরেকটা কাজ এখানে ঘটলো, আপনার লিগ্যাল যে পাওনাদার ছিল ওরা আলটিমেটলি কমে গেল, ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এল বাড়লো, এল কমে গেল, মানে পাওনাদার কমে গেল কিন্তু প্রদেয় বিল বেড়ে গেল, ঠিক আছে। এটা জাবেদা হইলো প্রদেয় বিল, পাওনাদার হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, ঠিক আছে। পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমার কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নটা রিপিট হতে পারে অন্যভাবে। এই পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান, এই কথাটা একটু মাথায় রেখে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটায় কিছু একটা ব্যাপার স্যাপার থাকতে পারে এই বছর। দেনাদারের চেক প্রত্যাখ্যান, দেনাদারের চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে কি হবে, আমি তো আগে কি করে ফেলছি, দেনাদারের চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে দেনাদার আগে তো কমাই বলছিলাম, এখন আমার দেনাদার কি হয়ে গেল, বেড়ে গেল, তাহলে আমার এ প্লাস হইলো। আর কি হলো, দেনাদারের যদি আমি চেক প্রত্যাখ্যান করি, তাই মানে দেনাদারের চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে আর কি হবে, আমার ব্যাংকে তো আমি টাকা বাড়াই ফেলছিলাম, তাহলে ব্যাংকের টাকা এখন কি করে ফেলতে হবে, কমাই ফেলতে হবে। যারা ব্যাংক সমন্বয় বিবরণী করছেন তারা এই ব্যাপারটা বুঝতে পারতেছেন যে এনএসএফ এর মতো, ঠিক আছে, যে আমি ব্যাংকে তো আগে টাকা বাড়াই ফেলছিলাম, যে দেনাদারের টাকা আমি পাবো, তো ব্যাংকে টাকা বাড়াই ফেলছি, এখন আমার কি করতে হবে, ব্যাংকের টাকা কমাই ফেলতে হবে, যেহেতু চেক প্রত্যাখ্যান হয়েছে, আর আমার দেনাদার আবার নতুন করে বেড়ে গেছে, ঠিক আছে, বোঝা গেছে। 31 নাম্বারটা। 32 নাম্বারে কি বলছে, যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয়, তাহলে সমাপনী মজুত পণ্য যদি কম দেখান, মজুত পণ্য কম দেখাইলে কি হবে, সমাপনী মজুত পণ্য কম দেখাইলে খেয়াল করেন আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে কি করতাম, সমাপনী মজুত পণ্য কি করতাম, মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে, বিক্রয়যোগ্য পণ্যের কি ব্যয় থেকে আমরা কি করতাম, সমাপনী মজুত বাদ দিতাম না, সমাপনী মজুত কি করতাম, বাদ দিতাম, তাই না। তো সমাপনী মজুত বাদ দিয়ে
সমাপনী মজুদ বাদ দিয়ে আমরা কি বের করতাম, বিক্রিত পণ্যের ব্যয় বের করতাম। এবার বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কি করতাম, বিক্রয় থেকে বাদ দিতাম। তার মানে এটা তো আসলে ব্যয়, এত কিছু বোঝার দরকার নেই, আমাদের আসলে ব্যয়। এখন আপনি যত কম বাদ দিবেন তত খরচ কি হবে, বেশি হবে না? সমাপনী মজুদ পণ্য ধরলাম 100 টাকা আর সমাপনী মজুদ পণ্য ধরলাম 200 টাকা। খেয়াল করেন, আপনি 100 টাকা বাদ দিলে যেটাই সামনে যে অ্যামাউন্টটি থাক, ধরলাম 1000 টাকা, তো 1000 টাকা থেকে 100 টাকা বাদ দিলে আপনার ব্যয় হবে 900 টাকা। আর 1000 টাকা থেকে 200 টাকা যদি আপনি বাদ দেন, মানে দুইটা সিনারিও চিন্তা করতে বলতেছি, একটাতে সমাপনী মজুদ পণ্য 100 টাকা আর একটাতে সমাপনী মজুদ পণ্য 200 টাকা। এখন আপনার উপরের প্রথম টাকাটা হলো 1000, তো বিক্রিত পণ্যের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1000। 1000 থেকে যদি আপনি সমাপনী মজুদ পণ্য 100 টাকা হয়, বাদ দিলে আপনার বিক্রিত পণ্যের ব্যয় হয়ে দাঁড়াবে 900 টাকা। আর সিনারিও 2 তে 1000 টাকা থেকে যদি আপনার 200 টাকা সমাপনী মজুদ পণ্য বাদ দেন, তাহলে আপনার বিক্রিত পণ্যের ব্যয় এসে দাঁড়াবে 800 টাকা। তাহলে ব্যয় এক জায়গায় 900 টাকা হচ্ছে, ব্যয় এক জায়গায় 800 টাকা হচ্ছে। আপনি বলেন কোন জায়গায় আপনার লাভ বেশি হবে? যেখানে ব্যয় কি হবে, কম হবে, সেখানে আপনার লাভ বেশি হবে না? যেখানে ব্যয় কম হবে সেখানে আপনার লাভ বেশি হবে, যেখানে ব্যয় বেশি হবে সেখানে আপনার লাভ কি হবে, কম হবে না? হ্যাঁ, তার মানে আপনি যদি 100 টাকা ধরেন, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য যদি আপনি কম ধরেন, তাহলে আপনার ব্যয় কি হবে, বেশি হবে। সমাপনী মজুদ পণ্য যদি আপনি কম ধরেন, তাহলে আপনার ব্যয় বেশি হবে। ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য যদি বাড়ে, তাহলে কি হয়, ব্যয় বাড়ে। ব্যয় কি হয়, বাড়ে। আর ব্যয় বাড়লে কি হয়, আমরা জানি লাভ কি হয়, নিট লাভ কি হয়, নিট লাভ কি হয়, ব্যয়ের সাথে উল্টা সম্পর্ক, তাহলে নিট লাভ কমে যায়। তাহলে সমাপনী মজুদ পণ্য কম দেখানো হলে নিট লাভ কি হবে, কম দেখানো হবে। ঝামেলা আছে? বোঝা গেছে? এরপরে প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 20,000, 30,000 এবং 70,000 হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? তাহলে আমরা জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র কি, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় দুইটা যোগ করে দিলে হয়ে যায় না বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়? যায় না? তাহলে আমাদের 30,000 আর 70,000 যোগ করলে 1 লাখ টাকা উত্তর হয়ে যায় না? এটার জন্য খাতা কলম লাগছে? নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ নয়? খেয়াল করেন তো, এটা আপনাদেরকে ওই ইন্টেনসিভ কেয়ারের আগে বোঝাইছিলাম খুব ভালোভাবে। খেয়াল করেন, হ্যাঁ, সংরক্ষিত মুনাফা এটা কি আপনার মালিকানা সত্ত্বের মধ্যে যায়। তারপরে মূলধন সঞ্চিতি, এটাও আপনার মালিকানা সত্ত্বের মধ্যে যায়। সাধারণ সঞ্চিতি, যত প্রকার সঞ্চিতি আছে সবই তো হলো আপনার মালিকানা সত্ত্বের মধ্যে যায়। তাহলে এই যে শেয়ারে বিনিয়োগ যেটা করলেন, বিনিয়োগ কি আপনার মালিকানা সত্ত্বের মধ্যে যাবে না এটা সম্পদের মধ্যে যাবে? বিনিয়োগ কি মালিকানা সত্ত্ব না সম্পদ? ওই ছেলেমেলের দল, এই সাদিয়া আর আমি দুইজন এই ক্লাসে, দেই কেডা আছে ছেলেমেলে, এই 16 জন মেম্বার আমি ছাড়া। শীতের রাত ঘুমায় যাচ্ছেন নাকি? ঠিক আছে, ওকে। 35 আর 36 আমরা তাড়াতাড়ি শেষ করে দিব, ক্লাসটা শেষ হওয়ার আগে 36 নাম্বার পর্যন্ত শেষ করে ফেলবো। নতুন শুরু হইলে আমরা 2টা শেষ করবো এখনো। 35 দ্রুত। একটা কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না কখন? কোম্পানির লভ্যাংশ যদি ঘোষণা করে তাহলে কি হয়, খেয়াল করেন, কোম্পানির লভ্যাংশ যদি ঘোষণা করে, ঘোষণা ওই যে যেটা খুব ভালো, ইয়াসিনের খুব প্রিয় জিনিস, এটা আমি জানি যে লভ্যাংশ ঘোষণা করলে কি হবে, দায় সৃষ্টি হবে না? লভ্যাংশ সৃষ্টি করলে কি হবে, দায় সৃষ্টি হবে। তার মানে এল বাড়বে, আর কি হবে, লভ্যাংশ ঘোষণা করলে মালিকানা সত্ত্ব কমবে। হ্যাঁ, মালিকানা সত্ত্ব কমবে আর এল বাড়বে, তার মানে এ নাম্বারের সমীকরণ এটা। বি তে কি হবে, কোম্পানি শেয়ার ইস্যু করে। কোম্পানি যদি শেয়ার ইস্যু করে তাহলে কোম্পানির একদিকে কি হবে, টাকা বাড়বে, আর একদিকে কি হবে, মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। কি শেয়ার ইস্যু করলে, হ্যাঁ। এরপরে কোম্পানি রাইট শেয়ার যদি ইস্যু করে, একই কথা, এই কোম্পানি শেয়ার ইস্যু করুক আর রাইট শেয়ার ইস্যু করুক, যাই করুক, শেয়ার ইস্যু করতেছে তো সে যে শেয়ারই করুক, রাইট শেয়ার করুক, অগ্রাধিকার শেয়ার করুক আর যে শেয়ার করুক, এ বাড়বে ওই বাড়বে। কোম্পানির পরিচালকদের ঋণ দিল, আচ্ছা, কোম্পানির পরিচালকদের ঋণ দিলে সেই টাকা কই আসলো, মালিকানা সত্ত্বেই চলে আসলো না? তার মানে মালিকানা সত্ত্ব বেড়ে গেল, আর কোম্পানির ওই আবার কি হয়ে গেল, কমে গেল না? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে ডি নাম্বার হবে উত্তর। আচ্ছা, মানে সেই টাকা ঘুরিয়ে ফিরে যেখানকার টাকা সেই একই জায়গায় আবার ফিরে আসতেছে, এই জন্য মালিকানা সত্ত্ব বাড়তেছে কমতেছে। যাই হোক, আমরা 36 নাম্বার করি। 13 জুন তারিখে 2/10, এই ছেলেবেলে 13 জুন তারিখে 2/10 নেট 30 শর্তে 750 টাকার বাকিতে বিক্রয় করা হয়। 16 জুন তারিখে 50 টাকার বিক্রয় ফেরত আসে। যারা লাস্ট আমার অনলাইন ক্লাসটা করছেন গত কালকে না গত পরশুদিন, তারাই অঙ্কটা করতে পারবেন। এই দেখেন তো, 13 জুন তারিখে বিক্রি করছে 750 টাকার পণ্য, এরপরে 16 জুন তারিখে 50 টাকার পণ্য কি দিছে, ফেরত দিছে না? দেয়নি? তাহলে ফেরত যদি দিয়ে থাকে তাহলে ওই যে
750 টাকা দিয়ে আমি পণ্য কিনলাম, কিনে 50 টাকার পণ্য ফেরত দিলাম, তাহলে কি আমি ওই 50 টাকার পণ্য হিসাবে লিখবো না তো? তার মানে আমি হিসাবভুক্ত করব কোন টাকাটা? এই 700 টাকা হিসাবভুক্ত করব, তাই না? এখন এটা আসলে কিসের অঙ্ক? এটা আসলে বাট্টার অঙ্ক। বাট্টার অঙ্কে কি হয়? বাট্টার অঙ্কে আমরা জানি বাট্টা দুই রকম, একটা হলো কারবারি বাট্টা, একটা হলো কারবারি বাট্টা, আর একটা হলো নগদ বাট্টা। তাহলে আমরা প্রথম কোন বাট্টাটা? প্রথম হলো কারবারি বাট্টা, প্রথম কারবারি বাট্টা, তাই না? প্রথম কারবারি বাট্টা বাদ দিই। তাহলে এই যে 700 টাকা থেকে আমরা প্রথম কারবারি বাট্টা বাদ দিব। কারবারি বাট্টা দেখেন তো কোথায় লেখা আছে? আছে এই অঙ্কে? এই অঙ্কে কারবারি বাট্টার কথা কোনো লেখাই নেই। এই অঙ্কে শুধু একটাই বাট্টা আছে, সেটা হলো এই যে লেখা। এই কথাটা ভালোভাবে বলি, কান দিয়ে শুনেন সবাই এবং মন দিয়ে বুঝেন। এইখানে লেখা আছে 2/10 নেট 30, 2/10 নেট 30। তার মানে কি? তার মানে আপনি যদি 10 দিনের মধ্যে আমার টাকাটা ফেরত দেন তাহলে আপনি 2% বাট্টা পাবেন। আর যদি আপনি 10 দিনের মধ্যে টাকা ফেরত না দেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে 30 দিনের মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে। মানে বিক্রয়ের পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো বাট্টা পাবেন না। মানে আপনি যদি 10 থেকে 30 দিনের মধ্যে টাকা ফেরত দেন কোনো বাট্টা পাবেন না। কিন্তু যদি 10 দিনের ভেতরে টাকা ফেরত দেন তাহলে কিন্তু আপনি 2% বাট্টা পাবেন। এখন দেখেন তো টাকা ও কিনছে কয় তারিখে? 13 তারিখে। এবার ও টাকা ফেরত দিচ্ছে কয় তারিখে? দেখেন তো এইখানে লেখা আছে 23 জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেল। তার মানে ও কিনছিল 13 তারিখে, আর ও টাকা ফেরত দিতে এসে কয় তারিখ? আজকে 23 তারিখ। তাহলে 10 দিনের মধ্যে টাকা ফেরত দিতে আসছে। তাহলে ও যেহেতু 10 দিনের মধ্যে টাকা ফেরত দিতে আসছে, আপনার শর্ত অনুযায়ী 2% বাট্টা দিতে হবে ওকে। দিতে হবে তো? মানে 60 দিতে হবে তো? তাহলে ওর কাছ থেকে তো আপনি আর 700 টাকা চাইলেও নিতে পারবেন না। আচ্ছা 700 টাকা তো এই হিসাবটা তো আগে বুঝছেন। দেখেন এখানে কেন 750 লিখলাম না? কারণ 750 টাকার পণ্য কেনার পরে অলরেডি 50 টাকার পণ্য আমার ফেরত দিয়েছে। তার মানে ফেরত দেওয়া টাকার তো আমি আর হিসাব করবো না, তাই না? তাহলে এখন আমার কাছে আছে 700 টাকার হিসাব। এখন 700 টাকার হিসাব করব, এর উপরে সে 2% বাট্টা পাবে। তাহলে 700 টাকার 2% করলে কত হবে বলেন তো? 7 দুগুণে 14 টাকা হবে। তাহলে 14 টাকা তো তার কাছ থেকে কম নিতে হবে, তাই না? যেহেতু আমি বলছি তুমি যদি 10 দিনের মধ্যে ফেরত দাও তাহলে তোমার 2% কম টাকা ফেরত দিবা আমারে, আমি তোমার 2% ছাড় দিব। তাহলে 700 টাকা থেকে তো আমি 700 টাকা এখন আদায় করতে পারবো না। তাহলে আমি কত আদায় করতে পারবো? 684 টাকা, সরি 686 টাকা আমি আদায় করতে পারবো। কত টাকা আদায় করতে পারবো? 686 টাকা আমি আদায় করতে পারবো। ঠিক আছে? কেন? 14 টাকা আমার ওকে কি দিতে হবে? 60 দিতে হবে। 14 টাকার কথা কই পাইলাম? এই যে 2/10 নেট 30। তার মানে যেহেতু 13 তারিখে কিনে 23 তারিখে ফেরত দিতে আসছে টাকা দিতে আসছে, তার মানে 10 দিনের মধ্যেও যেহেতু আসছে তাই আমাকে 2% বাট্টা দিতে হবে। যদিও 23 তারিখে না এসে 24 কিংবা 25 তারিখে আসতো তাহলে কিন্তু আমরা এই বাট্টা বাদ দিতাম না। ওরে বলতাম ভাই তোমার কাছে যে 700 টাকা পাই সেই 700 টাকা আগে ফেলো। ঠিক আছে? তার মানে 700 টাকা পাইলে 700 টাকায় কিন্তু ও আমাকে পরিশোধ করতো। ক্লিয়ার না ঝামেলা আছে? ক্লিয়ার না ঝামেলা আছে? এই অঙ্কটা কি করানো হয়েছে না হয়নি? তাহলে আপনাদের যে অঙ্কগুলা করানো হয় সেই অঙ্কগুলা থেকেই পরীক্ষায় আসে তো, না এর বাইরে থেকে আসে? না না, বিন গ্রহ থেকেও 2-1টা আসে মাঝে মাঝে, নাকি? ওকে, তাইলে এবার চলে আসেন, আমরা হলো চলে যাই এর পরের অ্যাকাউন্টিং এর এই প্রশ্নটা। দেখা যাচ্ছে একটা যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা, এর ব্যবহারিক জীবনকাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, বর্ষ সংখ্যা সমষ্টি। অফ করেন, কার কি সব অন আছে অফ করে ফেলেন। এই অঙ্কটা কি আজকের ক্লাসের ব্যাচে পড়ানো হয়েছে? একটা যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা, ব্যবহারিক জীবনকাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করে অষ্টম বছরের অবস্থায় ধার্য করতে হবে। তাহলে এই অঙ্ক করার সিস্টেম কি? আমরা আজকে দেখছিলাম যে n × n + 1 / 2, এটা দিয়ে আমরা কি বের করি? আমরা হলো হরটা বের করি, হর। ঠিক আছে? আচ্ছা, হরটা তাহলে যদি এখন বের করি, n মানে হলো আয়ুষ্কাল। এখানে কয় বছরের অঙ্ক দেখেন তো? জীবনকাল কত? 10। তাহলে আমরা 10 × 10 + 1 লিখবো / 2। তাহলে এখানে 10 × কত থাকে? 10 আর 1 11 / 2। তাহলে এখন যদি 2 দিয়ে 10 কে কাটি তাহলে হয় 5, অর্থাৎ 5 11 কত হয়? 55। এটা আমাদের কি? এটা আমাদের হর। এটা আমাদের কি? হর। এটা মনে রাখবো, এটা আমাদের হর। এবার আমাদের লব বের করার আরেকটা সূত্র আছে, সেটা কি? সেটা হইল, লব বের করার সূত্রটা হইল কি? n কি জানি? n - t + 1। এখন আমাদের এইখানে n দেওয়া আছে 10, আমরা অলরেডি দেখছি। 10 - t, t কত? এই যে অষ্টম বছর। কত বছরের অবস্থায়? অষ্টম বছর। তাহলে t হলো 8 প্লাস এইখানে 1 মানে হইল 1। ঠিক আছে? 1 মানে 1, এটা জানেন?
তাহলে 10 আর 1 11 থেকে 8 বার, তাহলে এখানে থাকলো কত 3। তার মানে আমাদের লব বের হয়ে গেল কত, এটা হলো আমাদের লব, এটা আমাদের লব। তাহলে আমরা কিন্তু সেই ভগ্ন অংশটা তৈরি করে ফেলছি, লব বাই হর। তার মানে ভগ্ন অংশটা হলো 3/55। এর সাথে আমরা কি গুণ দিব, এইখানে দেখেন যন্ত্রপাতি কিনছে কত টাকা, যন্ত্রপাতি কিনছে হইলো এই দেখেন 60,000 টাকা। এইখান থেকে আবার ভগ্নাবশেষ মূল্য আছে, তো ভগ্নাবশেষ মূল্যটা আমরা এখান থেকে বাদ দিয়ে নিব। তাহলে 60,000 টাকা থেকে 5,000 বাদ দিলে আমাদের থাকবে কত, 55,000 টাকা থাকবে। তাহলে এই 55 কাটা, এই 55 কাটা, তাহলে এখানে উত্তর হবে কত, 3,000 টাকা। ঝামেলা আছে? না স্যার তাহলে এই অঙ্কটা কি আজকে বেসে করানো হয়েছে না হয়নি? হইছে তার মানে আপনারা, হ্যাঁ সাদিয়া এটা করে দিছিল। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা আসলে রাইট ওয়েতে আছেন? শুধুমাত্র যদি আপনারা লামিয়ার কথা শুনে ভুল পথে না চলে যান, ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি রাইট পথে আছেন। আমার কথা শুনলে কাজ যে দিবে, এটা কি বুঝতে পারতেছেন? বলেন, হ্যাঁ বলেন। আমি লালটা রাখতে ও হো 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 হো, আমি ভুলে গেছি মনে, সরি সরি, নতুন করে জয়েন হয়েছে তো, এটা আমার লাল কালার ফিক্স করা আর কি, তো শুরু করলে লাল কালার চলে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নীল কালার কই, এই যে নীল কালার। ওকে, নীলের মধ্যে নীল কালার দিবেন। কালার চয়েস আমার খুব বাজে, কালো কালার দিব, চলেন কালোই দিই, পিঙ্ক। এরপরে চলে আসেন মুদ্রাস্ফীতির কালে 26 নাম্বার, মুদ্রাস্ফীতি কালে কোন মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করে? আচ্ছা, মজুদ আয়কর সর্বনিম্ন করে তার মানে কি, আয়কর সর্বনিম্ন কখন করবে, যখন আমার নিট লাভ কি হবে, কম হবে। কালো কালার দিলে এখানে ঝামেলা আছে, সব এক হয়ে যাবে না। কি কালার দিই, হলুদ কালার দিই। এদিকে দেখেন, প্লেটের মধ্যে যেটা লাস্টে কই দেই আর ওসব বাদ, এদিকে দেখেন, দেখেন আয়কর কখন কম দিতে হবে, যখন আমার নিট লাভ কি হবে। ওরে, এই জন্য মাঝে মাঝে, এই জন্য মাঝে মাঝে শুনতে হয় ছেলেবেলের কথা। হ্যাঁ এটা ওকে। এবার দেখেন আমি কখন আয়কর কম হবে, কখন আয়কর, দেখছেন চয়েস, দেখছেন সেই একটা কালার তাকায় তাকায় পড়তেছে। হ্যাঁ, আয়কর কখন কম হবে, আয়কর তখনই কম হবে যখন আপনার আয় কম হবে, তাই না? আয়কর তখনই কম দেওয়া লাগবে, সরকারের টাকা তখনই কম দেওয়া লাগবে যখন আপনার আয় কম হবে। আচ্ছা, আপনার আয় কম হওয়া মানে কি, লাভ কম হওয়া। আয় কম হওয়া মানে কি, লাভ কম হওয়া। আচ্ছা, লাভ কখন কম হবে, যখন আপনার কি হবে, ব্যয় বেশি হবে, যখন আপনার কি হবে, ব্যয় বেশি হবে। তাহলে ব্যয় বেশি হইলে কি হয়, লাভ কম হয়। লাভ কম হওয়া মানে আয় কম হয়, একই কথা। আয় কম হওয়া মানে আয়কর কি হওয়া, কম হওয়া। তাহলে মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতিতে ব্যয় বেশি হয়, এটা তো আমরা সবাই জানি, লাফাইতে লাফাইতে লিফো, লাফাইতে লাফাইতে লিফো, ঠিক আছে। তাহলে লাস্ট ইন কি আউট, ফার্স্ট আউট, ঠিক আছে, লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। তার মানে উত্তর হবে বি নাম্বার। এই পদ্ধতিতে আমাদের ব্যয় বেশি হয়, ব্যয় বেশি হলে লাভ কম হয়, লাভ কম হলে আয় কম হয়, আয় কম হলে আয়কর কম হয়। আচ্ছা, এইটা বলেছে কোন নীতিতে, রক্ষণশীলতার নীতিতে। কোন নীতিতে, রক্ষণশীলতার নীতিতে এটা বলা হয়েছে, ঠিক আছে, রক্ষণশীলতার নীতিতে এটা বলেছে, ঠিক আছে। আচ্ছা, লিপো পদ্ধতি গ্রহণ করে না কোনটা, গ্যাপ আইএফআরএস এর মধ্যে কোনটা গ্রহণ করে না, আইএফআরএস এটা লিফো পদ্ধতি গ্রহণ করে না, ঠিক আছে। আর এই লিফোকে গ্রহণ করেছে কে, গ্যাপ, ঠিক আছে। গ্যাপ হলো, গ্যাপ বলেছে যে আইএফআরএস তুমি হলো লিফো ফিফো দুইটাই ব্যবহার করতে পারো, কিন্তু আইএফআরএস বলেছে না, তুমি ফিফো ব্যবহার করতে পারবা, লিফো ব্যবহার করতে পারবা না। মনে থাকবে, এই কালিটাও আসলে জুত করতে পারতেছি না, এই কালিটা দিলে কেউ, এইটা নেই, পুলিশের কালার। আচ্ছা, 27 নাম্বার, একটা ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানত গুলি হলো। আচ্ছা, কি করা হয় বলেন তো, ব্যাংক সমন্বয় আপনাদেরকে অলরেডি করাই ফেলছি। হ্যাঁ, আপনারা ওই যে সূত্রটা যদি মুখস্থ করেন তাহলে দেখেন তো এইটা পারবেন কিনা। আমরা ব্যাংকের সাথে কি কি করি বলেন, ব্যাংকের সাথে কোনটা কোনটা যোগ হয়, কোনটা কোনটা বিয়োগ হয়। এই লামি আছেন, পুরনো লামি আছেন, এই সূত্রটা বলেন, ব্যাংকের সাথে আমরা কি কি করি, ব্যাংকের সাথে কি কি করি, এটা দিও যোগ হচ্ছে না, যে করি এটা, ব্যাংকের সাথে কি কি যোগ করি, আমানত কি করি, মানে প্রতিমধ্যে আমানত, প্রতিমধ্যে আমানত কি করি,
আমানত যোগ করি, আর কি করি প্রতিমধ্যে আমানত যোগ করি, বকেয়া হলো চেক হলো আমরা বাদ দিই, আর কি করি ক্রেডিট মেমো আমরা কি করি, ক্রেডিট মেমো বিয়োগ করি, আর কি করি ডেবিট মেমো কি করি, ডেবিট মেমো আমরা যোগ করি। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন তো ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রতিমধ্যে জমা কি বলেছে, প্রতিমধ্যে জমা, প্রতিমধ্যে জমা আমরা কি করি বলেন, প্রতিমধ্যে আমানত মানেই প্রতিমধ্যে জমা। এটা আমরা ব্যাংক জেরের সাথে কি করি, ব্যাংক জেরের সাথে কি করি, খিদা কি কর, আমি তো হার্টফেল করবো না একটু হইলে। ওহ বাবারে দম ফিরে এসে রে। আচ্ছা ও এই পিঙ্ক কালার কোনটা রে, এইটা আপনার বইয়ের, আপনার বইয়ের নাম হবে পিঙ্কি। ওকে যান, এরপরে 28 নাম্বার, এটা বাজে কালার শ্বাস। সবুজ কালার ভালো থাকে। হ্যাঁ গুড, সবুজ কালার ভালো বুদ্ধি। রূপান্তর খরচের সমষ্টি, রূপান্তর খরচ হলো কি কি, রূপান্তর খরচ আপনাদেরকে পড়াইনি, রূপান্তর খরচটা একটু পড়াই চলেন। রূপান্তর খরচ, রূপান্তর খরচ, এই রূপান্তর খরচ মানে কি, রূপান্তর খরচ মানে আপনার কাঁচামালকে কি আপনি রূপান্তর করতে পারেন, আমার তাই আগে বলেন। আপনি কি কাঁচামাল, আমরা কি বলি ওই যে ব্যবসা মার্কেটিং এ যারা আছেন ওরা ওই ছোটবেলায় একটা লাইন পড়েছেন না, পৃথিবীতে কি করা যায় না, মানে কোনো কিছু সৃষ্টি করা যায় না, যেটা আছে এটাকে কি করা যায়, মডিফাই করা যায়, তাই পড়ছেন না ছোটবেলায়, পড়ছেন মার্কেটিং এ? জি স্যার। হ্যাঁ, কোনো কিছু কি করা যায় না, হ্যাঁ কার মার্কেটিং, ওই ফিজিক্যাল তো, ইন্টারমিডিয়েট তো ফিজিক্যালই। হ্যাঁ এখন খাবেন নাকি, আমি খাবার খাচ্ছি। যাই হোক, রূপান্তর খরচে যেটা বলতেছি, গুড। মার্কেটিং এ একটা কথা ছিল, সেটা কি, সেটা হলো আমরা কোনো কিছু কি করতে পারি না, সৃষ্টি করতে পারি না, আমরা কোনো কিছু কি করতে পারি না, সৃষ্টি করতে পারি না, আমরা কি করতে পারি, রূপান্তর করতে পারি, কি করতে পারি, রূপান্তর করতে পারি। ঠিক আছে, এরকম একটা কথা ছিল মার্কেটিং এ। ঠিক আছে, আচ্ছা মানে উৎপাদন ব্যবস্থাপনাতে আর কি। হ্যাঁ, এখন আমরা এই যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা কি করি, পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা কি করি, পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে কি কিনি, কাঁচামাল নিই, কাঁচামাল নিই। এখন কাঁচামালকে আমরা কি করতে পারি, আমরা কি সৃষ্টি করতে পারি, সৃষ্টি করতে পারি মানে রূপান্তর করতে পারি। এখানে আসলে রূপান্তর, হ্যাঁ এখানে আসলে এই কথাটা আমি এমনি বললাম, মানে যদিও এর সাথে খুব বেশি প্রাসঙ্গিক তা না, এমনি এরকম একটা লাইন ছিল হঠাৎ মনে পড়লো তাই বললাম। তার মানে এই জন্য আমাদের যে আমরা দেখছি না প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল দেখছি না, কাঁচামাল দুই রকম না, দুই রকম তো, তাহলে এই জন্য প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর খরচের মধ্যে আসবে না। কেন আসবে না, কারণ প্রত্যক্ষ কাঁচামাল আসলে সৃষ্টি করা যায় না। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ কাঁচামাল বাদে বাদ বাকি এরপরে কি ছিল, প্রত্যক্ষ খরচ ছিল, কি ছিল, প্রত্যক্ষ শ্রম ছিল, আর কি ছিল, প্রত্যক্ষ আরো কি ছিল, প্রত্যক্ষ মজুরি ছিল, আর কি ছিল, এরপরে কি ছিল, সকল পরোক্ষ খরচ ছিল। পরোক্ষ খরচের মধ্যে কি ছিল, পরোক্ষ কাঁচামাল ছিল, পরোক্ষ কি ছিল, কাঁচামাল ছিল না, আর কি ছিল, পরোক্ষ কাঁচামালের পরে পরোক্ষ আরো কি ছিল, পরোক্ষ শ্রম ছিল, আরো কি ছিল, পরোক্ষ, পরোক্ষ মজুরি ছিল। ঠিক আছে, পরোক্ষ মজুরি ছিল। এই নিয়ে আমরা কি করি, উৎপাদন করি না। তার মানে এই প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি, এইটার সাথে আমরা এই পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ মজুরি, এই সবগুলো যোগ করলে আমরা যেটা পাই তারে আমরা বলতে পারি একবারে রূপান্তর খরচ। কি খরচ, রূপান্তর খরচ। ঠিক আছে, সহজ কথায় আমাদের এখন যদি আমরা এই সূত্রকে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে দেখা যায়, এইটার সাথে যদি আমরা এখন প্রত্যক্ষ কাঁচামাল যোগ করতাম তাহলে আমাদের এইটার নাম কি হয়ে যেত, উৎপাদন খরচ হয়ে যেত না, বা উৎপাদন ব্যয় হয়ে যেত না, যেত। ওই উৎপাদন ব্যয়ের সূত্র কি, এই যেগুলো লিখছি এর সাথে প্রত্যক্ষ ব্যয়ের যোগফল না, প্রত্যক্ষ কাঁচামালের যোগফল না, তাহলে আমরা লিখতে পারি না, আমরা তাহলে লিখতে পারি না উৎপাদন ব্যয় মাইনাস
উৎপাদন ব্যয় মাইনাস প্রত্যক্ষ কাঁচামাল সমান সমান কি রূপান্তর খরচ লিখতে পারি? হ্যাঁ। এটা কি লেখা যায়? আচ্ছা, আমার একটা কল আসছে, দাঁড়ান, ইমার্জেন্সি। হ্যালো, না কাকা ভালো আছেন? না না, বাসায় বাসায়। হ্যাঁ, খবর টবর তো ঠান্ডা, এমনি তো খুব বেশি কিছু দেখলাম না। আর আমি এমনি তো ক্লাস ছিল, তাই ক্লাস করাচ্ছিলাম, এই জন্য দেখতে পারিনি পরে আপডেট। এমনি কি গরম টরম? ভার্সিটিতে আমি আজকে সারাদিন ছিলাম না, ব্যাংকেতে এখান থেকে বাসায় চলে আসছি। আর ওদিকে দাদা বললো বাইরে ঘাটে যাস না, চলে আসছি। ওদিকে আর যাইনি। ভার্সিটি খবর খুব বেশি আপডেট জানিও না, এমনি তো গ্রুপে টুরুপে তেমন কিছু পাইনি এখনো। হ্যাঁ, ফাঁকাই রাস্তা। হ্যাঁ, আছে কাকা, ভালো। হ্যাঁ, আপনি কি রাস্তায় এমনি ঝামেলাটা, কালকে কি কোনো ঝামেলা টামেলা হবে কি মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা আছেন? হ্যাঁ, তাহলে উৎপাদন ব্যয় থেকে যদি আমরা প্রত্যক্ষ কাঁচামাল বাদ দিই, এটাকে আমরা বলতে পারি রূপান্তর খরচ। তাহলে এই একটা সূত্র হয় আমাদের। আরো একটা সূত্র আমরা যদি বলি, কি বলে, প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা ব্যয়। আমরা জানি কারখানা ব্যয়ের আরেক নাম হলো কি পরোক্ষ খরচ, সমান সমান আমরা বলতে পারি রূপান্তর খরচ। তাহলে এই দুইটা সূত্র কি আমরা এখান থেকে তৈরি করতে পারি? হ্যাঁ, তাহলে এইখানে দেখেন তো এই সেম কথাটা জিজ্ঞাসা করছে কিনা, রূপান্তর খরচের সমষ্টি। তাহলে রূপান্তর খরচ মানে কি? রূপান্তর খরচ মানে কি? প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ পরোক্ষ মজুরি। প্রত্যক্ষ কাঁচামাল যেখানে যেখানে আছে, এটা অপশন এমনিতে বাদ হয়ে যাবে না? যাবে? তাহলে এখানে সি নাম্বার তো বাদ হয়ে গেল। আচ্ছা, এবার স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়, এটা তো আসতেছে না, এটা নিয়ে হিসাব করতেছেন। তাহলে অপশন আছে আমার কাছে বি আর অপশন আছে ডি। এখন কোনটাতে যাব খেয়াল করেন। এখানে প্রত্যক্ষ মজুরি কারখানা উপরিব্যয়, তার মানে কারখানা উপরিব্যয় মানে হলো আমার সকল পরোক্ষ খরচ এখানে চলে আসতেছে। আর এখানে কি ডি নাম্বারে কি সকল পরোক্ষ খরচ আমার হিসাব মতো হচ্ছে? তার মানে ডি নাম্বারের থেকে বি নাম্বার বেশি অ্যাপ্রোপ্রিয়েট না? তাহলে উত্তর কোনটা হবে? বি নাম্বার হবে। বোঝা গেছে না ঝামেলা আছে? এখনো তো আপনাদের ইউসিতে হয়নি এগুলো পড়ানো, আমিও পড়াইনি। আপনাদের উৎপাদন ব্যয়ের শীট দিছি আমি? আচ্ছা, ঠিক আছে, দেবে না দেখি। রাত যত গভীর হয় ছেলেবেলা তত ঘুমাই, মানে জিমাই। দেখেন ছেলেবেলা ঘুমাই গেছে। আরবি ফুড কোম্পানি। কোন সময় শেষ হবে? আপনি কি মুনতাহা? স্যার আমি কিন্তু আছি। আচ্ছা, আপনি কি মুনতাহা? জি স্যার। প্লাস আমাদের কোনো টাইম নেই, পড়াশোনার কোনো টাইম হয় না। স্যার আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে চোখ ব্যথা করে। আপনি পাশে রেখে দেন, দিয়ে শুনেন চোখ বন্ধ করে। তাড়াতাড়ি করা। আচ্ছা, ঠিক আছে, দেখি এইটাই শেষ করে দিব, এটা করে শেষ করে দিব। আরবি ফুড কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5,50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 2 লাখ টাকা, সমাপনী মজুত পণ্য 2,50,000 টাকা। কৃত পণ্যের মূল্য কত? কৃত পণ্যের মূল্য কি বের করা সম্ভব এখান থেকে? সম্ভব। তাহলে বের করে ফেলেন আগে প্রারম্ভিক, মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করে ফেলেন। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুত যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায় না? যায়?
তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হলো 5,50,000 টাকা। যায় কিনা স্যার আপনি জানেন, আমি কেমনে কইতাম। আর হলো সমাপনী মজুত পণ্য কত? 2,50,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 8 লাখ টাকা। তাহলে 8 লাখ টাকা হলো আমার কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এইখান থেকে আমি যদি প্রারম্ভিক মজুত পণ্য 2 লাখ টাকা বাদ দিই, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিলে কি থাকে? 6 লাখ টাকা আমার কি তৈরি হয়? কৃত পণ্যের ব্যয়। ঠিক আছে? এরপরে একটা খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল এখন খরচ হিসেবে স্বীকৃত দেওয়া হয়, তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়ে? খেয়াল করেন, আগে কি ছিল? খরচ ছিল। ও সরি, আগে কি ছিল? সম্পদ ছিল। আর এখন কি হয়েছে? তাহলে খরচ যদি রূপান্তর করা হয়, মানে আগে খরচ ছিল 0, এখন খরচ কি হয়ে গেছে? বেড়ে গেছে না? তাহলে খরচ বেড়ে গেলে কি হবে? নিট মুনাফা কি হবে? হ্রাস পাবে। সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? আগের প্রশ্নে পড়ছি না পড়ি নাই? ওকে। 32 নাম্বার, বিপরীত সম্পদ হিসেবে কোন ধরনের জের প্রকাশ করে? বিপরীত সম্পদ হিসাব। আচ্ছা, আজকের ক্লাসে কি পড়ানো হয়েছে এটা? আজকের ব্যাচের ক্লাসে তার মানে আমি প্রতিদিন যা বলি সেটা কি কাজে লাগে না লাগে না? তাসনু ট্রেডার্স ভুলক্রমে 80,000 টাকা অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণের ফলাফল কি হবে? দেখেন, অনুপার্জিত সেবা আয়ের সমন্বয় সাধন করেনি, তাহলে অনুপার্জিত সেবা আয়ের জাবেদা কি? বলেন, অনুপার্জিত সেবা আয়ের জাবেদা কি? অনুপার্জিত সেবায় ক্রেডিট। হ্যাঁ, তাহলে এই যদি হয় তাহলে আমার কি হবে? দায় বেশি হবে না? হ্যাঁ, আরো একটা হবে, আয় কি হবে? কম হবে। সেবায় ডেবিট মানে কি? আয় কম হবে। আয় কমের কথা কি এখানে বলছে? তাহলে মানে যদি ওইটা থাকতো তাহলে ওটাও কিন্তু হতে পারতো। হ্যাঁ, আয় যদি কম থাকতো তাহলে ওটাও কিন্তু হতে পারতো। দেখেন, আমি ওই যে বলতেছিলাম ওটগুলাই অ্যানসার। এখানে দেখেন আয় বেশি এখানে একবার বলছে, মুনাফা বেশি এখানে একবার বলছে। ডি নাম্বার আর এ নাম্বার একই জিনিস না? এবার আপনি একটু ট্রিকি হইলে বি আছে তো একটা আনসার বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? না পারলে কি করবেন? আঙুল গালের মধ্যে 2 আঙুল ঢুকাই দিবেন। ঠিক আছে? একটা ডান হাতের একটা বাম হাতের দিয়ে চাপুনি দিবেন, যেটা বেশি চাপ লাগবে ওই উত্তর। ঠিক আছে? বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? ওকে, এরপরে মরিয়াম মেহনাজ একটি অংশীদারি ব্যবসায় 2 জন অংশীদার, তাদের মুনাফা অনুপাত কত? 5:2। তারা সিনেহাকে 1/4 মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসা নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে, তাদের মুনাফার নতুন অনুপাত কত? এই সুমাইয়া খাতুন কই রে? এই সুমাইয়া আমারে বললো কি যে স্যার এইসব সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসে? আমি শুধু সহজ প্রশ্নগুলো আপনাদের করাই, তাই না? হ্যাঁ, তাহলে এর উত্তর কত হবে বলেন? 3 পাঁচা, এই দুটার মধ্যে পার্থক্য কত? 3 দিয়ে 5 গুণ করলে 3 পাঁচা 15, 3 দিয়ে 2 রে গুণ করলে 3 দুগুণী 6, আর 5 আর 2 7 দিয়ে 1 গুণ করলে 7 × 7, 15, 6 আর 7। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? ছেলেবেলে লুডো খেলতেছেন? ধন্যবাদ। আপনি আছেন এই জন্য আমি খুবই আনন্দিত, আনন্দে উদ্বেলিত। হ্যাঁ, আপনার স্মরণার্থে আমরা আজকে ক্লাস শেষ হওয়ার পরে সবাই উঠে দাঁড়ায় 3 লাইনে জাতীয় সঙ্গীত গাবো। কেকটা ওই যানজটে বেঁধে আছে, কালকে আওয়ামী লীগ আবার আপনি আবার এই অংশীদারি ব্যবসা শুরু করে দিলেন কেন? এমনিতে অঙ্ক করে কুল পাচ্ছি না, আপনি সবার জন্য পাঠাইছেন, অঙ্ক করবে কেটে এখন? আজকে ইয়াসিনের টাকার হিসাব করতেছি, কালকে তো আজকে মারামারি বাধা দিয়েছে।
অত গুনিনি আমি, যাই হোক দিছেন তো, আচ্ছা সমস্যা নেই। একটা বিলম্বিত মুনাফা জাতীয়, কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? এটা কি ক্লাসে আমি লেখায় লেখায় দিছিলাম অনেকবার? মানে শুধু কি ইন্টেনসিভ কেয়ারে আসে নাকি, নাকি এর বাইরেও আসে? কে আপনারা যে আজকে ব্লেম দিলেন যে ইন্টেনসিভ কেয়ারে আসে, কেন ইন্টেনসিভ কেয়ারের বাইরে আসে না? 36 নাম্বার দেখেন, এবার মনে হয় সিট বাড়াইছে, আগে তো 200 নিত, এবার দেখলাম যে 300 কত। এই এক্সাম দিয়ে যে প্যারা খাইছি আমি তো অনেক ভয় ছিলাম স্যার, পরে দিয়ে হইলে সবাই নিয়ে দিচ্ছে। এই লামিয়া আপনি আছেন, আপনি আমরা বুঝতে পারছি, আপনার কথা বলার দরকার নেই, আপনি চুপ করে থাকেন। 36 নাম্বার দেখি, চুপ, আর কোনো কথা হবে না, লেখাপড়া করেন। নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 30,000 টাকা 60,000 টাকা। ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করা যাবে না? যাবে না। ক্রয় মূল্যের উপরে মুনাফার হার, নিচে লাগবে কি? ক্রয় মূল্য লাগবে। ক্রয় মূল্যের উপরে বলছে, নিচে ক্রয় মূল্য, উপরে কি? মুনাফার হার মানে মুনাফা। এখন এই যে মুনাফা কত টাকা দেখেন, বলা আছে না 30,000 টাকা, মুনাফা 30,000 টাকা। ও দুঃখিত, এটি তো নিট বিক্রয়, দুঃখিত 6,000 টাকা। কত টাকা দেওয়া আছে? 6,000 টাকা। 6,000 টাকা। এবার আমার ক্রয় মূল্য কি এখানে দেওয়া আছে? দেওয়া নেই, বের করে নিতে হবে। কিভাবে বের করবো? আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। আমরা জানি বিক্রয় মূল্য আর মুনাফার পার্থক্যই কি? ক্রয় মূল্য না? তাহলে 30 থেকে 6 গেলে কত হয়? 24,000 হয় না? গুণ কত? 100। এই শূন্য বাদ, এই শূন্য বাদ, 6 দিয়ে 24 কাটলে 4 হয়, 4 × 24। 4 দিয়ে 100 কাটলে 4 × 25 100, মানে উত্তর কত পার্সেন্ট? 25% না? বোঝা গেছে? অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না? ঠিক আছে, মানে এইগুলারে পরে হিসাব করেন, আগে এইটা চিন্তা করেন। পরের লাইন, নিচের কোন লেনদেন চলতি অনুপাতে প্রভাব ফেলে না? চলতি অনুপাত আবার কারে কয় সেটি আগে একটু বুঝে নেন। চলতি অনুপাত মানে হলো চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে সহজ কথাই হলো, কোনটা চলতি সম্পদ অথবা চলতি দায় রে আচ্ছা প্রভাব ফেলবে না মানে কি? চলতি সম্পদ আর চলতি দায়ের কোনো পরিবর্তন ঘটাবে না কোন লেনদেন? এই যে 4টা ঘটনা বলছে, এই 4টা ঘটনার মধ্যে কোনটা চলতি সম্পদ আর চলতি দায়ের কি ঘটাবে না? কোনো পরিবর্তন ঘটাবে না। যেটা যেটা পরিবর্তন ঘটাবে সেটা কি করবে? চলতি অনুপাতে প্রভাব ফেলবে না। এই চলতি সম্পদ আর চলতি দায়ের যে কোনো একটা যদি বাড়ে বা কমে, তাহলে আমার চলতি অনুপাত কি হয়ে যাবে? পরিবর্তন হবে না? হবে না? পরিবর্তন হয়ে যাবে না? পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে আমার দেখতে হবে যে এর মধ্যে কোন এমন এন্ট্রি যেটা আমার চলতি সম্পদ কিংবা চলতি দায়ের কোনোটাই আসলে পরিবর্তন সৃষ্টি করে না। পরিবর্তন হইলেই তো আমার চলতি অনুপাত চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন খুঁজে দেখবো যে কোনটা চলতি সম্পদ কিংবা চলতি দায়ে প্রভাব ফেলে না, মানে পরিবর্তন করে না। আচ্ছা, দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ। আচ্ছা, চলতি দায় পরিশোধ হচ্ছে না? হচ্ছে। তাহলে চলতি দায় কি কমে যাচ্ছে না? তাহলে প্রভাব ফেলবে না? ফেলবে না? ফেলবে। এরপরে তাহলে ওটি বাদ। 2 নম্বরে বলছে বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। খেয়াল করেন, বিবিধ পাওনাদারকে যদি আমি নগদ প্রদান করি তাহলে কি ঘটনা ঘটতেছে? আমার নগদ টাকা কমে যাচ্ছে। আমার নগদ টাকা যতটুকু পরিমাণ কমে যাচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে মানে চলতি সম্পদ কমে যাচ্ছে। আর আমার পাওনাদারকে প্রদান করলে আমার চলতি দায় কমে যাচ্ছে। তার মানে আমার যতটুকু নগদ টাকা কমে যাচ্ছে ততটুকু চলতি দায় কমে যাচ্ছে না? যাচ্ছে। তার মানে এইটা আসলে কোনো প্রভাব ফেলবে না। বুঝাতে পারছি? বাকিগুলা বিশ্বাস নাই পড়ে দেখেন। নগদে স্থায়ী সম্পদ বিক্রয়। আচ্ছা, নগদে যদি আপনি স্থায়ী সম্পদ বিক্রি করেন তাহলে আপনার নগদ কি? নগদ মানে চলতি সম্পদ না? তাহলে চলতি সম্পদ বেড়ে যাবে না? নগদ টাকা আসবে, তার মানে আপনার চলতি সম্পদ বেড়ে যাবে না? স্যার 2 নাম্বার লেনদেনে কি চলতি সম্পদ হ্রাস পাবে আর চলতি দায় হ্রাস পাবে না? হ্যাঁ, দুইটাই হ্রাস পাবে। তাহলে তো আমার অনুপাতে কোনো পরিবর্তন আসতেছে না। হ্যাঁ, ফেলতেছে। হ্যাঁ, প্রভাব ফেলতেছে। হ্রাস হবে না? হ্রাস হবে। দুইটাই তো একসাথেই হচ্ছে, তাহলে তো কোনোটার পরিবর্তন হচ্ছে না, দুইটাই তো একসাথে কমে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বরে দেখেন তো, নগদে স্থায়ী সম্পদ বিক্রয় মানে আপনার শুধু চলতি সম্পদ বিক্রি করলে তো টাকা আসতেছে, নগদ টাকা আসতেছে মানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো নগদ মানে চলতি সম্পদ আমরা জানি, তার মানে চলতি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু চলতি দায় কি বৃদ্ধি পাচ্ছে? পাচ্ছে না। তার মানে এইটার কারণে আমার প্রভাব ফেলবে। ঠিক আছে, সি নাম্বারের কারণে। এ নাম্বারও দেখেন আমার একটাই পরিবর্তন হচ্ছিল, সি নাম্বারও একটাই পরিবর্তন হচ্ছিল।
ডি নাম্বারে ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রয়। এখানেও দেখেন তো ঘুরে ফিরে তাই ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রয় যদি আপনি করেন তাহলে আপনার কি নগদ টাকা বেড়ে যাবে, কিন্তু চলতি দায়ে কি কোনো পরিবর্তন হবে না, তাহলে এটাও হবে না উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর হবে কোনটা, বিবিধ পাওনাদারকে নগদ পরিশোধ। মানে যতটুকু চলতি সম্পদ কমে যাবে ততটুকু চলতি দায় কমে যাবে। ঠিক আছে, আগে ধরেন ছিল 4/2, এখন হয়ে গেছে 2/1, দুই জায়গা থেকে 2 কমে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন এইরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, মানে অনুপাতের ব্যাপারটা। আচ্ছা, এরপরে আচ্ছা, নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না, এই প্রশ্নটুকু কি বুঝতে পারছেন? প্রশ্ন কি বুঝতে পারছেন? প্রশ্ন বলছে যে কোনটা চলতি অনুপাতে প্রভাব ফেলবে না। লজিক্যালি আগে বলেন চলতি অনুপাতে কখন প্রভাব পড়বে না, যখন চলতি অনুপাতের যে উপাদানগুলো আছে সেগুলা কি থাকবে, সেম থাকবে, বা কমলে সেম পরিমাণ কমবে, কিংবা বাড়লে সেম পরিমাণ কমবে, তাই না? ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখব এমন কোন এন্ট্রি যেটা চলতি সম্পদ কিংবা চলতি দায়কে হয় প্রভাব ফেলে না, অথবা ফেললে চলতি সম্পদ যতটুকু বাড়বে চলতি দায় ততটুকু বাড়াবে, চলতি সম্পদ যতটুকু কমাবে দায়কেও ঠিক ততটুকু কমাবে। এই যদি ঘটে তাহলে আমাদের সেই লেনদেনটা অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। 1 নম্বরে এই অপশন বলছে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে যদি আপনি চলতি দায় পরিশোধ করেন, তাহলে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে চলতি দায় যদি পরিশোধ করেন তাহলে দায় কমবে, কিন্তু আপনার উপরেরটা সেম থাকবে। মানে আগে ছিল ধরেন চলতি সম্পদ 100 আর নিচে ছিল 50। এখন যেটা হচ্ছে যে এখন চলতি সম্পদ তো 100ই আছে, ঠিক আছে, আর নিচে চলতি দায় আগে ছিল 50, এখন তো চলতি দায় পরিশোধ হয়ে গেল, তাহলে এখন হয়ে গেল 20। তাহলে আমার কি এই যে ভাগ দিলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে না, 100/50 এর যা মান আর 100/20 এর মান কি পরিবর্তন হবে না, হবে না? হবে। তাহলে এ নাম্বার উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। বি নাম্বারে বলছে বিবিধ পাওনাদারকে ঋণ প্রদান, নগদ প্রদান। তাহলে বিবিধ পাওনাদারকে যদি নগদ প্রদান করেন তাহলে আগে ধরেন ছিল 100/50, আগে ছিল 100/50, আর এখন যেটা হইছে আপনার নগদ যদি প্রদান করেন নগদ টাকা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন হয়ে যাচ্ছে ধরেন 20 টাকা কমাচ্ছেন মানে 80 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে কত হয়ে যাচ্ছে, এখানে 40 হয়ে যাচ্ছে সাপোজ। ঠিক আছে, মানে যতটুকু এখানে কমাচ্ছেন এখানেও ঠিক ততটুকু পরিমাণ কমতেছে পাওনাদার। আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে হারটা কি আসে, সেমই আছে। বুঝছেন আমার কথা? আচ্ছা, তার মানে এটাতে আসলে যতটুকু পাওনাদার কমতেছে দেনাদার ঠিক ততটুকু, নগদ টাকা যতটুকু কমতেছে অর্থাৎ চলতি সম্পদ যতটুকু কমতেছে চলতি দায়ও ঠিক ততটুকু পরিমাণ কমে যাচ্ছে। তো যেহেতু দুইটাই সেম পরিমাণ কমে যাচ্ছে এই জন্য আমাদের চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলতেছে না আমাদের বি নাম্বারটা। সি নাম্বারে নগদ স্থায়ী সম্পদ বিক্রয়। নগদে যদি আপনি স্থায়ী সম্পদ বিক্রি করেন তাহলে নগদ টাকা আপনার চলতি সম্পদটা ঠিক বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার চলতি দায়ে কোনো ইমপ্যাক্ট করতেছে না। তাহলে যেহেতু যে কোনো একটা বেড়ে যাচ্ছে তার মানে আমার এখানে প্রভাব ফেলবে, তাহলে এটাও আমাদের উত্তর হবে না। ডি নাম্বারে ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রি করে দিলেন। তাহলে ব্যবসায়িক মজুত পণ্য যদি নগদে বিক্রি করে দেন এখানেও সে একই কথাবার্তা, আপনার নগদ টাকা কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, নগদ টাকা কি হয়ে যাবে, বেড়ে যাবে, কিন্তু চলতি দায়ে আসলে কোনো কি পড়বে না, ইমপ্যাক্ট পড়বে না। তাহলে যেহেতু চলতি দায়ে একটা বাড়তেছে একটা ঠিক থাকছে, মানে চেঞ্জ হচ্ছে না, এই জন্য হ্যাঁ ধন্যবাদ ফর ইউর রিমাইন্ডিং। আচ্ছা, তো যেহেতু চলতি দায়ের কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে আমার অনুপাতটা এখানে একটা অসমতা তৈরি হবে, বুঝাইতে পারছি? তার মানে ডি নাম্বার আমাদের উত্তর হবে না, তাহলে উত্তর হবে কোনটা, বি নাম্বার। বুঝতে পারছেন নীলা? আচ্ছা, এরপরে নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? স্থায়ী সম্পদের খেয়াল করেন, স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ব্যবসা করার জন্য? স্থায়ী সম্পদ কি ব্যবসার জন্য ক্রয় করা হয়? না, স্থায়ী সম্পদ হচ্ছে ব্যবসা করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য। এটা কি দ্রব্য স্থায়ী সম্পদ? না, এটাও না। স্থায়ী সম্পদ হচ্ছে এমন দ্রব্য যার ভবিষ্যতে কোনো প্রকার আর্থিক মূল্য থাকে না। এখন আর্থিক মূল্য থাকে না, একই কথা। সি 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 ডি নাম্বার কি আমরা আর করবো না, এমনিতেই উত্তর হবে। তো যা ক্লিয়ার থাকো ওডি উত্তর। এরপরে 27 নম্বরে বলছে অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলা কি হবে? অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলা, খেয়াল করেন, অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলা তো আমরা জানি কি বলেন, আমরা আগে একটা এন্ট্রি করছি না আগে, আপনারা কি খেয়াল করছেন এর আগের বছরের অঙ্কটা আর এই বছরের অঙ্কটা কি, মানে প্রশ্নটা কি সেম সেম বাট ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, সেম সেম বাট ডিফারেন্ট মতো একটা ব্যাপার।
তাহলে দেখেন তো আমরা এই জন্য 12টা কোশ্চেন, এই বছরের 12টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন যে আপনি এবার শিওর পাবেন বা দুইটা কোশ্চেন যে শিওর পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? মানে এই গত বছর যে পরীক্ষা হয়েছে এইখান থেকে একটা বা দুইটা কোশ্চেন যে আপনি শিওর আপনার পরীক্ষায় পাবেন। বললাম যে এই যে প্রিভিয়াস যদি আপনি করেন তাহলে প্রশ্ন যে শিওর ওইখান থেকে কমন পাবেন এটা নিয়ে কোনো কি নেই, সন্দেহ নেই, তাই বললাম। অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলা কি হবে? অনুপার্জিত আয়ের সমন্বয় দেখিলা যদি আপনি করেন তাহলে আপনার জাবেদা কি হয়ে যাবে? অনুপার্জিত আয় হিসাব ডেবিট হবে, আর কি হবে? আয় হিসাব ক্রেডিট হবে, সেবা আয় হিসাব ক্রেডিট হবে। তাহলে অনুপার্জিত আয়কে যেহেতু আপনি ডেবিট করতেছেন তার মানে কি হচ্ছে? আপনার দায় হ্রাস পাচ্ছে, তাই না? দায় হ্রাস পাচ্ছে, আর কি হচ্ছে? আয় বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছি? কারণ জাবেদা কি? কারণ জাবেদা হলো অনুপার্জিত সেবা আয়, ঠিক আছে? সেবা আয় হিসাব কি? ডেবিট, আর কি? সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট অনুপার্জিত সেবা আয় ডেবিট মানে কি? অনুপার্জিত সেবা আয় এমনিতেই তো দায়, তো দায় ডেবিট হওয়া মানে কি? দায় ডেবিট হওয়া মানে দায় কমে যাওয়া, আর ওই মালিকানা সত্ত্ব ক্রেডিট হওয়া মানে কি? ওই বেড়ে যাওয়া, তাই না? মানে আয় কি হয়ে যাওয়া? বেড়ে যাওয়া। বুঝছেন? এরপরে দেখেন, ক্লাস শেষ করেন। হ্যাঁ স্যার, আর 3-4 মিনিট দেন, শেষ। 36 নাম্বারটা দেখেন, কোনটা বিলম্বিত খরচ? এটা কি আর পড়ানো লাগবে? প্রাথমিক খরচ, তাহলে রিপিট হয় না? হয় না? আরে কিসে ভুল দিছে সঠিক দিছে এসব বাবার এখন সময় আছে? 36 নম্বরে কি দিছে? অগ্রিম ভাড়া। হ্যাঁ অগ্রিম, এটাও সত্যি কথা। হ্যাঁ এটাও সত্যি, এটাও সত্যি, দুইটা উত্তর দেওয়া আছে। এখন টিচাররা কোনটাকে কাউন্ট করবে এটা আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক আছে? আচ্ছা, এও ভুল কিছু দেয়নি, এখানেও ঠিকই আছে। অগ্রিম ভাড়াও হলো বিলম্বিত। আচ্ছা, অগ্রিম ভাড়ার কথাও তো লিখছিলাম আমি, তাই না? আচ্ছা, এরপর এটা তো বিশাল বড় এক অঙ্ক। এটা মনে হয় সাদি আমাকে জিজ্ঞেস করছিলেন আজকে, তাই না? এইটা এখন করোনার ধৈর্য কই আমার, এটা পরে করাই দিবানে। আচ্ছা 34 নাম্বার দেখেন, একটা যদি জনাব লিমনের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা, সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000 টাকা, নিট ক্ষতির পরিমাণ 40,000 টাকা, উত্তোলনের পরিমাণ 50,000 টাকা হয়, তাহলে বছরব্যাপী টানার অতিরিক্ত মূলধনের পরিমাণ কত? এই সুমাইয়া কই রে? জি স্যার। এই আপনি না একটু আগে দেখলেন, এটা শিখলেন আজকে? হ্যাঁ। কমন আসে? জি স্যার। চেনা চেনা লাগে? হ্যাঁ। তা লাভের সূত্র কি বলেন? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস কি? অতিরিক্ত মূলধন, তাই না? তাহলে দেখেন তো এই অঙ্কে কি দেওয়া আছে? সমাপনী মূলধন কত দেওয়া আছে? সমাপনী মূলধন দেওয়া আছে 1,30,000 টাকা, আর উত্তোলন দেওয়া আছে কত টাকা? 50,000 টাকা। তার মানে সমাপনী মূলধন আর উত্তোলন দুইটা মিলে কত? 1,30,000 আর 50, 1,80,000 টাকা। তাহলে আমার এই দুটো মিলিয়ে হলো 1,80,000 টাকা। প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, আর কি দেওয়া আছে এখানে? প্রারম্ভিক মূলধন হলো 70,000 টাকা, তাই তো? প্রারম্ভিক মূলধন 70,000 টাকা। আমার এই পাশে ক্ষতি দেওয়া আছে কত টাকা? 40,000 টাকা, তার মানে মাইনাস 40,000 টাকা, তাই না? তাহলে এইটা মাইনাস, এবার এই যে বক্স সমান সমান কত? তাহলে এই বক্সকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে ওই সাইডে কি থাকে? 1,80,000 থাকে। এরপরে এই যে 40,000 এই পাশে আসলে প্লাস হয়ে যায়, তাহলে এই যে প্লাস লিখলাম 40,000, আর এই যে মাইনাস 70,000 এখানে যেভাবে ছিল এইভাবে থেকে গেল। তাহলে 1,80,000 আর 40 কত হইল? 2 লক্ষ। তাহলে 1,10,000 থাকে, 1,10,000 আর 40 1,50,000 একবারে করে দিলাম। 1,50,000 যারা বোঝেননি বাসায় যোগ বিয়োগ করেন। 1,80,000 আর 40,000 2 লক্ষ কত? 80 কত? 2,60,000 নাকি? 2,20,000 হয়। 2,20,000 থেকে 70,000 বাদ দিলে 1,50,000 হয়, কিংবা 1,80,000 থেকে 70,000 বাদ দিলে 1,10,000, 1,10,000 আর 40,000 1,50,000। ঠিক আছে? তাহলে ওই যে সেই একতরফা দাখিলার অঙ্ক ক্লিয়ার। আপনাদের জন্য এবার একতরফা দাখিলাটাও বেশ গুরুত্বপূর্ণ। 2 বছর আগে আসছে, তারপরে আর আসেনি। তো 2 বছর আগের অঙ্ক 2-3 বছর আগের তা একটা আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে? মানে একটা তো প্রিভিয়াস ইমিডিয়েট প্রিভিয়াসের তে রিপিট হয়, আর একটা থাকে 2 বছর 3 বছরের আগের তা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল।
এরপরে 33 নাম্বার, 33 নাম্বারে চলতি মূলধন দেওয়া আছে 1,80,000, চলতি অনুপাত 3:2, উক্ত কোম্পানির চলতি সম্পদের পরিমাণ কত? এটা কি বের করা যাবে? যাবে? হ্যাঁ, তাহলে যার টাকা তার হার, তাহলে 1,80,000 টাকা কিসের? চলতি মূলধনের টাকা। তাহলে আমাদের নিচে হার লাগবে কিসের? চলতি মূলধনের হার লাগবে। চলতি মূলধনের হার কি এখান থেকে বের করা সম্ভব? এই যে 3টা হলো চলতি সম্পদ আর 2টা হলো চলতি দায়, তাইলে এই দুইটার পার্থক্যই আমার চলতি মূলধন, তাই না? তাহলে গুণ আমরা যেটা জানতে চাই, কোনটা জানতে চাচ্ছি? চলতি সম্পদ, মানে গুণ দিব কত? 3। তাহলে 3 8 24 এর 4 আছে কোনটা? এইটা, তার মানে এ নাম্বার উত্তর। ঠিক আছে, দেখছেন আমি আর অঙ্ক করছি। 3 8 কি করছি বলেন তো? 3 8 24 এর 4 হাতে, এবার দেখবো 4 কোনটার মধ্যে আছে, এটার মধ্যে। 24 এর 4 হাতে যা থাকে থাক, তার মানে এটা উত্তর। ঠিক আছে, সো একটু ট্রিকি না হইলে কি হবে না, অ্যানসার দ্রুত করতে পারবেন না। এরপরে 32 নম্বরে কি বলছে দেখেন, 32 নম্বরে কালান্তিক মজুত পদ্ধতিতে একটা পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকে না? কোন হিসাব থাকে না? বিক্রিত পণ্যের ব্যয় হিসাব থাকে না। কেন থাকে না? কারণ এখানে কি সমাপনী মজুত পণ্য থাকে? সমাপনী মজুত পণ্য থাকে? থাকে ওই আবার কই, হ্যাঁ, কারণ এখানে সমাপনী, আমরা কি কালান্তিক মজুত পদ্ধতিতে, কালান্তিক মজুত কি হলো আবার 15 মিনিট আছে তাই কই? টাকা শব্দ হয়ে আচ্ছা ঠিক আছে, 15 মিনিট লাগবে না। আচ্ছা, তো কালান্তিক মজুত পণ্য পদ্ধতিতে আমাদের কি, আচ্ছা আপনি আমার নামে মামলা করতে লাগেন, তারপর দেখতেছি। কালান্তিক মজুত পণ্য পদ্ধতিতে কি করা হয়? এই পরে কালান্তিক পণ্য মজুত পদ্ধতিতে কি হয়, যে এখানে সমাপনী মজুত পণ্য থাকে না। ঠিক আছে, তো সমাপনী মজুত পণ্য যদি না থাকে তাহলে বিক্রিত পণ্যের কোনো হিসাবই আসে না। ঠিক আছে, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব থাকে না। ঠিক আছে, আচ্ছা গেল। হ্যাঁ হ্যাঁ ওইটাই, তার মানে আমরা সমাপনী হিসাবে তবে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব করি না। হ্যাঁ আচ্ছা, 4 বছর, হ্যাঁ নিত্য মজুতে, হ্যাঁ নিত্য মজুতে ক্রয় ফেরত, ক্রয় পরিবহন এগুলা কিছুই থাকে না, প্রারম্ভিক এগুলা কিছুই থাকে না। ঠিক আছে, বলেন। বিক্রিত নিত্য মজুত পণ্য পদ্ধতিতে তো হলো আপনার, আমরা মজুত পণ্য ক্রয়কে কি হিসাবে লিপিবদ্ধ করি? একবারে মজুত পণ্য হিসাবে লিপিবদ্ধ করি না? তো এই মজুত পণ্য কোনটা? এটা কি প্রারম্ভিক মজুত না এটা সমাপনী মজুত? এটাই সমাপনী মজুত না? আমরা কি হিসাবে দেখাই? ওই আমরা নিত্য মজুত পণ্য পদ্ধতিতে ক্রয়কে আমরা কি সম্পদ দেখাই না? সম্পদ দেখাই। সম্পদ প্রারম্ভিক মজুত আর সমাপনী মজুতের মধ্যে কোনটা সম্পদ? হ্যাঁ এটাই হলো আমাদের সম্পদ, আর প্রারম্ভিক মজুত পণ্য এটা আমাদের জন্য কি ব্যয় না? তার মানে নিত্য মজুত পণ্য পদ্ধতিতে আমরা একবারে কি সমাপনী মজুত দেখাই না? একবারে সমাপনী মজুত দেখাই। ঠিক আছে, তাহলে সমাপনী মজুত যেহেতু দেখাচ্ছেন, তার মানে আপনার ওখানে কি তৈরি করার প্রয়োজন হতে পারে? বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করার প্রয়োজন হতে পারে। কখন? যখন আপনি হলো পণ্য যে দামে কিনেন সেই দামে কি বিক্রি করেন না, তাহলে ওখানে বিক্রয় মূল্য আলাদা থাকে আর আপনি পণ্য যেটা কিনছিলেন সেটা আলাদা থাকে। তার মানে আপনি ওখানে হিসাব করেন কত টাকার পণ্য আসছিল, কত টাকার পণ্য কি হয়ে গেল, চলে গেল। ঠিক আছে, তো এই যে টাকার পণ্য এখন চলে গেল ওইটাকে আপনি বলেন বিক্রিত পণ্যের ব্যয়। আর যে টাকা হলো লিগালি হলো ওই পণ্যটা তো ওই পণ্যে ওই মূল্যে বিক্রি করেননি, নিশ্চয়ই ওর বেশি বা কমে বিক্রি করা ছিল, ওই ক্ষেত্রে লাভ হয়েছে হয়তো। তো অ্যাকচুয়াল মূল্যটাকে দেখানো হয় বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে, আর ওই যে বেশি দামের যে মূল্যটা ওটাকে দেখানো হয় হলো বিক্রয় মূল্য হিসাবে। ঠিক আছে, যাই হোক, এটা পেশাল আছে, এর মধ্যে ঝামেলা আছে, এইভাবে বোঝানো সম্ভব না। এনে আসলে নিচে লেখাজোকা আছে, ভালো একটা সাদা হোয়াইট বোর্ডও এখানে পাশাপাশি থাকলে বুঝাইতে পারতাম। আর এখন এমনিতে রাত হয়ে গেছে, 15 মিনিট আছে, পরে আরেকদিন দেখা দিবেন। 31 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5,50,000, আজকে ক্লাসে এটা করাইতে গেলাম আপনারা করাইতে দিলেন না। ব্যয় একটা অফিস সরঞ্জাম ক্রয় করে যার আয়ুষ্কাল 10 বছর, অবশেষে আনুমানিক ভগ্নাংশেষ মূল্য 50,000 টাকা। সরঞ্জামের ক্ষেত্রে সরলরৈখিক অবস্থায় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি 3 লক্ষ টাকায় বিক্রি করা হয় তবে লাভ ক্ষতি কত? আমরা লাভ ক্ষতির অঙ্ক লাস্ট কবে জানি করলাম। লাভ ক্ষতির সূত্র কি? লাভ ক্ষতি হলো বিক্রয় মূল্য মাইনাস কি বই মূল্য না? যে কোনো কিছুর লাভ কখন হবে? যখন বিক্রয় মূল্য থেকে আপনার বই মূল্য কি হবে? কম হবে। বিক্রয় মূল্য থেকে আপনার বই মূল্য কি হবে? কম হবে। বিক্রয় মূল্য থেকে বই মূল্য কি হবে? কম হবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে বিক্রয় মূল্য কত টাকা?
বিক্রয় মূল্য কত টাকা লেখা আছে? বিক্রয় মূল্য আছে হলো 3 লক্ষ টাকা, ঠিক আছে। এবার এই যে 3 লক্ষ টাকা থেকে আপনার এখন কি বের করতে হবে? বহি মূল্য বের করতে হবে। করে বাদ দিয়ে আপনি দেখবেন যে আপনার লাভ হলো না ক্ষতি হলো। এখন বহি মূল্য বের করার জন্য আপনার কি বের করা লাগবে? বহি মূল্য বের করতে গেলে আপনার পুঞ্জীভূত অবস্থায় বের করা লাগবে। কি বের করা লাগবে? পুঞ্জীভূত অবস্থায় বের করা লাগবে। কেন? কারণ বহি মূল্যর সূত্র আমরা জানি, বহি মূল্য সমান সমান হলো ক্রয় মূল্য মাইনাস হলো পুঞ্জীভূত অবস্থায়, মাইনাস পুঞ্জীভূত অবস্থায়। তাহলে এখন ক্রয় মূল্য কত দিয়ে কিনছিল? 5,50,000 টাকা দিয়ে কিনছিল, 5,50,000 টাকা দিয়ে কিনছিল। এখন আপনার লাগবে কি? পুঞ্জীভূত অবস্থায়। ওই ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য তো 5 লাখ টাকা, 5,50,000 টাকা। এবার আপনি যখন পুঞ্জীভূত অবস্থায় করবেন, পুঞ্জীভূত অবস্থায় করতে গেলে কি করা লাগবে? আপনার অবস্থায় বের করা লাগবে না? অবস্থায় বের করার ক্ষেত্রে তখন বাদ দেওয়া লাগবে। তখন 5,50,000 থেকে 50,000 বাদ দিলে থাকবে কত? 5 লক্ষ টাকা থাকবে। এখন এই 5 লক্ষ টাকা কত বছর আয়ুষ্কাল? 10 বছর আয়ুষ্কাল। তার মানে এক বছরে অবস্থায় কত? 50,000 টাকা। এবার আপনি কয় বছর ব্যবহার করছেন? শুরুতেই বলছে 4 বছর ব্যবহার করছেন। 4 বছর যদি ব্যবহার করেন তাহলে পুঞ্জীভূত অবস্থায় কত হবে? 4 50 2 লক্ষ টাকা হবে। তাহলে আপনার যদি 2 লক্ষ টাকা পুঞ্জীভূত অবস্থায় হয় তাহলে আপনার বহি মূল্য এখানে কত বের হচ্ছে? দেখেন তো, 5,50,000 থেকে 2 লক্ষ গেলে 3,50,000 টাকা বের হচ্ছে। তাহলে আপনি পণ্যটা বিক্রি করছেন 3 লক্ষ টাকায়, যেখানে আপনার বহি মূল্য দেখাচ্ছে 3,50,000। তার মানে আপনার লস হয়েছে কত টাকা? 50,000 টাকা। লস হয়েছে 50,000 টাকা। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন? এই ছেলেবেলে ঘুমায় গেছে সবগুলা। এরপরে দেখেন রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় বলতে কি বোঝানো হয়? অনেকবার বললাম আজকে। রূপান্তর ব্যয় বলেন কোনটা হবে? হ্যাঁ, প্রত্যক্ষ শ্রম ব্যয় এবং কারখানার সকল উপরিব্যয়ের সমষ্টি, 3 নাম্বার। এটাও তাহলে কমন প্রশ্ন। 29 নাম্বার, চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবায় সমন্বয় সাধন করেনি। দেখছেন এই সেবায় ঘুরে ফিরে আসতেছে। বলেন। এটা বাদ। কাঁচামাল ব্যয় তো আসবে না, কাঁচামাল থাকলেই তো বাদ। রূপান্তর ব্যয়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম, প্রত্যক্ষ কাঁচামাল কখনোই আসবে না। রূপান্তরের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল আসবে না। কাঁচামাল থাকা মানে অপশন ওটি বাদ। ঠিক আছে? প্রত্যক্ষের মধ্যে বাকি দুইটা আসবে, প্রত্যক্ষ শ্রম আসবে, প্রত্যক্ষ মজুরি আসবে, প্রত্যক্ষ কাঁচামাল আসবে না। ঠিক আছে? এইখানে এই যে আমি সূত্র লিখে বোঝালাম, এই যে দুইটা সূত্র কইছিলেন তখন। আচ্ছা, এরপরে এই যে 29 নম্বর দেখেন, চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবায় সমন্বয় সাধন করেনি। বকেয়া সেবায় সমন্বয় সাধন যদি না করে তার মানে আমাদের সূত্র মানে বকেয়া সেবায় ইয়ে কি? প্রাপ্য হিসাব ডেবিট আর কি সেবায় হিসাব কি? সেবায় হিসাব ক্রেডিট। এটা আমার কি? জাবেদা। তার যদি হয় তার মানে আমার কি? সম্পদ বেশি দেখানো হবে। কই সম্পদ বেশির কথা কোথাও নেই, তার মানে আয় বেশি দেখানো হবে। কি কইছে? হ্যাঁ, বকেয়া সেবায়ের সমন্বয় সাধন করিনি, তো ঠিকই তো আছে। এই যে বকেয়া সেবা, এইটাই আমি তো সমন্বয় এখনো করিনি। সমন্বয় করলে না হলো সেবায় ক্রেডিট হবে, সেবায় ক্রেডিট ডেবিট হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে তখন। তো ঠিকই আছে। এবার তাহলে সেবায়ের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তার মানে আয় বেশি দেখানো হবে। হ্যাঁ কি? আরে ভাই আমি এনে জাবেদা নিয়ে চিন্তা করতেছি, মুনাফা নিয়ে চিন্তা করতেছে কেটা? আপনারা তো দ্বিতীয় লাইনে যাইতে কইনি আমি, আপনি শুধু এইটুকু নিয়ে চিন্তা করেন। কোনটা দাও? কি দাও? ভুলক্রমে বকেয়া সেবায় সমন্বয় সাধন করেনি। ও ও ও আচ্ছা আচ্ছা, এটা তো সমন্বয় জাবেদা। ও আচ্ছা আচ্ছা,
বকেয়া সেবায় সমন্বয় সাধন করেনি। আমি যেটা লিখছি এটা তো সমন্বয় যাবে না, সমন্বয় যাবে না না? জি স্যার, প্রাপ্য হিসাব আসে থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এখানে যদি সমন্বয় সাধন না করে থাকে তাহলে তো প্রাপ্য হিসাব লেখে নেই, তাই না? ঠিক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, জাবেদা কি হবে? সেবা হিসাব ডেবিট হবে, সেবা হিসাব কি হবে? ডেবিট হবে। আর কি হবে? ক্রেডিটে কি হবে? অগ্রিম সেবা হিসাব ক্রেডিট। সেবা বকেয়া, সরি বকেয়া। একই কথা, বকেয়া সেবায় মানেই প্রাপ্য হিসাব, হিসাব ওটা জাস্ট উল্টে যাবে, জায়গা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সম্পদ কম দেখানো হবে। ঠিক আছে, এটা তো আমি আগে যেটা লিখছি ওটা তো সমন্বয় যাবে লিখছি। ঠিক আছে, ও একবার সাথে একবার বলছিল, আমি এবার ইয়ে করলাম, অপোজ করলাম, অত আমি আমার মাথায় খুলেছে না। আর্থিক বিবরণী, লাস্ট কোশ্চেন। আর্থিক বিবরণীতে সংযুক্ত টাকার যে তথ্য প্রদর্শন করা হয় তাকে করা হয়, সংযুক্ত টাকার যে তথ্য প্রদর্শন করা হয় সেটা কোন নীতি অনুযায়ী বলেন? আর্থিক বিবরণীতে সংযুক্ত টাকা, সংযুক্ত বুঝেন? ফুটনোট, সংযুক্ত মানে কি? ফুটনোট। ঠিক আছে, ফুটনোট কোন নীতি অনুযায়ী? এটা কি তাহলে ডিরেক্ট কোশ্চেন না? ডিরেক্ট কোশ্চেন নাকি আমার শীট থেকে? পূর্ণ প্রকাশের নীতি। ক্লিয়ার না? ঝামেলা আছে? তারপরে আমরা 3টা কোশ্চেন করলাম। কত সাল পর্যন্ত করলাম আমরা? 23-24 পর্যন্ত করলাম। কত পর্যন্ত করলাম? 23-24 করলাম।